We are live. So, welcome to first live session of our both YouTube and Facebook channel of Doctoral Vlog. And this time I have my friend from F1 Journey USA, uh, our guest. So, তানভীর কেমন আছো? এই সাদ কি খবর, কেমন আছো? অনেক দিন পর, তাই না? এটা ধরতে গেলে হ্যাঁ, আমাদের সিজন 2 বলা যায় না? সিজন 2 বলা যায় লাস্ট এবং অনেকদিন পরে প্রায় 5-6 মাস পরে আমরা আসলে আবার রিজিউম করলাম এবং একটা লাইভের মাধ্যমে রিজিউম করলাম। আমি দুঃখিত যে আমরা আসলে সেমন করতে পারি নাই, কি বলে এটাকে, আগে কোনো অ্যানাউন্সমেন্ট অ্যানাউন্স দিয়ে করতে পারি লাইভে নাই, আসিনি। রাইট হ্যাঁ, সো রাইট দ্যাটস রাইট ওয়াই প্রবলি we'll not gonna get a lot of traction this time, but what we can do, we can share তোমার চ্যানেলে এটা তো তুমি পরে এক কাজ আপলোডেড করতে হয়ে পারো। যাবে, রাইট? পরে হচ্ছে আপলোডেড হয়ে যাবে হ্যাঁ, না এটা আমাদের আপলোডেড ইউটিউব হয়ে চ্যানেলে, থাকবে, এটা সো চ্যানেল পিপল ক্যান আপলোডে অলওয়েজ থাকবে। সি ইট লেটার। হ্যাঁ, বা তুমি যেটা করতে পারো, এখন দেখতে পারো যে আমার চ্যানেলে অলরেডি লাইভ চলে আসছে, তুমি সেটা চাইলে তোমার চ্যানেলও শেয়ার করে দিতে পারো। দ্যাট ওয়ে আচ্ছা, লেটস তোমার ডু দ্যাট। চ্যানেলেও এটা হয়ে যেতে পারে। সো কি অবস্থা এখন, তোমার কি মনে হচ্ছে? আমাদের তো আহ, ইতিহাস ঘটে গেল, নিউ ইয়র্কে মুসলিম মেয়র চলে আসলো। সো আলোচনার ওদিক থেকে শুরু করতেছি, বাট আলোচনা অন্যদিকে চলে যাবে। বাট রিসেন্ট যে জিনিসটা সেটা নিয়ে একটু কথাবার্তা বলি, কি বলো? রাইট, ডেফিনেটলি। আমি জাস্ট হচ্ছে তোমার এই যে দেখতেছি যে তোমার এখানে লাইভ আসছে তোমার চ্যানেলে, সো আমি হচ্ছে খুঁজতেছিলাম যে কিভাবে হচ্ছে ধরো আমি এটা শেয়ার করতে পারি আমার চ্যানেলে। ও, সো একটা লিংক আসার কথা, রাইট? এখানে কোনো লিঙ্ক দেখাচ্ছে না, দেখাচ্ছে যে শেয়ারের শেয়ার লিংক ইন এ নেই। পোস্ট। তো শেয়ার ইন এ পোস্ট যদি দেই, হ্যাঁ, জাস্ট শেয়ার ইনে পোস্ট করে দাও, তাতেও করে রাইট তোমার রাইট, শেয়ার ইন চ্যানেলে। এ পোস্টে হচ্ছে এখানে বলতেছে পোস্ট সামথিং পাবলিকলি, হ্যাঁ, জাস্ট লিখে দিই যে উই আর লাইভ গাইস, রাইট? হ্যাঁ, উই আর লাইভ, উই আর লাইভ, গেট ব্যাক অ্যান্ড লাইভ। উই আর ব্যাক অ্যান্ড লাইভ, ঠিক আছে। সো এখন থেকে আশা করি আমরা লাইভে আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে অডিয়েন্সের সাথে রেগুলার একটা মানে কানেকশন ক্রিয়েট করা। সো তোমার কিছু অডিয়েন্স রাইট আছে, আমারও কিছু অডিয়েন্স আছে, এবং সবারই অনেক কিছু কোশ্চেন টোশ্চেন থাকে। সো অনেক সময় যেটা হয় যে ওরা হয়তো কমেন্টে কোশ্চেন করে অথবা মানে পার্সোনালি জিজ্ঞেস করে, বাট দেখা যায় ওটা রেসপন্স করা হয় না। সো আস্তে আস্তে এই এনগেজমেন্টটা বাড়ানোর জন্য রেগুলারলি আমরা হয়তো একটু লাইভ টাইপে আসার চেষ্টা করব। অ্যান্ড দেন মানুষজনের রেসপন্সগুলোও দেখার চেষ্টা করব যে আসলে মানে তাদের রেসপন্স কি, কমেন্টস কি, তাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো লাইভে অ্যান্সার করার চেষ্টা করবো। সো আশা করি এই এটা আমাদের জন্য ফার্স্ট লাইভ সেশন। সো দ্যার উইল বি মিস্টেক্স। সো এটার জন্য আসলে আমার অনুরোধ থাকবে যে শ্রোতা বন্ধুরা আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের ভুলগুলো। আর হ্যাঁ, আমাদের যাই হোক। আসলে বেসিক্যালি আমাদের দুজনের সেট আপ যেটা যেটা হচ্ছে আমাদের দুজনই যেহেতু আমরা প্রফেশনাল, আমরা ফুল টাইম ইউটিউবার না। ফুল টাইম কি, আমরা হচ্ছে এক্স্যাক্টলি। অকেশনাল ইউটিউবারও না। লিটারেলি আমরা 1 বছর পর পরে যখন শীত আসে, যখন কোনো কাজ থাকে না, তখন হচ্ছে আমরা পডকাস্ট করি। আমরা এটার জন্য লজ্জিত, আমরা এটাকে আরো সিরিয়াসলি নিব ইনশাল্লাহ। হ্যাঁ, সো আমি তোমার লাইভটা দেখতেছিলাম, তো লাইভটা দেখে আমার যে যে মানে আমার যে কমেন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লাইভে আমাদের ফেস হচ্ছে অনেক ব্লাডি দেখাচ্ছে, বুঝছো? মানে অনেক ব্লাডি, ও, লিটারেলি মানে দেখাটা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা মনে হ্যাঁ, হয় আরো বেটার একটা প্ল্যাটফর্মের কথা চিন্তা করবো, যে প্ল্যাটফর্মে হচ্ছে তোমার লাইভটা অনেক বেশি ক্রিস্প আর হচ্ছে কোয়ালিটি অনেক ভালো দেখায় আর কি। সো ওকে। হ্যাঁ, কারণ আমরা আসলে তুমি টপিকে চলে এখানে যাই কিছু আই গেস। দেখতে পাচ্ছি না আমরা তো, তো খুব সম্ভবত এই জন্য আমি বুঝতে পারতেছি না। সো এটা ভালো একটা ফিডব্যাক দিছো। সো আশা করি নেক্সট রাইট, আমি টাইম। হচ্ছে পাশে আমার আরেকটা স্ক্রিনে হচ্ছে আমি আমাদের যে লাইভ আচ্ছা, যেটা আচ্ছা, হচ্ছে সেটা আমি তো পোস্ট করছি, এখন হচ্ছে লাইক দেখতেছি আর ওকে। কি। আমাদের যাই হোক, কারণ হচ্ছে আমাদের 720p, এটা আসলে এটা আমি আপগ্রেড করি নাই, এটা হচ্ছে আপগ্রেড করতে হবে অ্যাকচুয়াল রেকর্ডিং এর আই ইভেন ডোন্ট থিঙ্ক হায়ার লাইক কোয়ালিটি। 720p বা এটা প্রবলেম। এটা জাস্ট হচ্ছে তোমার যেহেতু লাইভ এটা যাচ্ছে, তো ওরা হচ্ছে তোমার রাইট, ইনফরমেশন গুলো মনে হয় স্লো কানেকশন, কারণ তোমার রিভার স্লো সাইড আমার কানেকশন। মনে হয় না যে ওদের স্পিড এত ভালো বা ওদের সার্ভার স্পিড এত ভালো। বাট ওদের পোস্ট এডিটিং কিন্তু সেই ভালো, মানে পোস্ট এডিটিং করে যে ভার্সনটা দিবে সেই ভার্সনটা খুবই ভালো ওদের। সো হ্যাঁ, ওই ভার্সনটা আমরা যাই যখন হোক। আপলোড করব তখন হচ্ছে আমাদের অডিয়েন্স খুব ভালো শুনবে আর কি। হ্যাঁ, সো হ্যাঁ, 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 আমরা আমি ব্যাক এন্ড লাইভ এটা হচ্ছে মেইন পারপাস, এবং হ্যাঁ, আমাদের মেইন কথা অনেক হচ্ছে টপিক ব্যাক এন্ড কথা লাইভ। বলার। আমরা হচ্ছে
রাইট, আমরা হচ্ছে ওই যে অ্যাজ ইউ মেনশন, আমরা হচ্ছে এর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে। এর মাঝখানে H1B নিয়ে অনেক ঝামেলা হয়েছে, মানুষজন বিমান থেকে লাফ টাফ দিছে। হ্যাঁ, বিমানে উঠে যাচ্ছিল ইউএসএ ছেড়ে, বাইরে যাবে ইউএসএর বাইরে, অ্যান্ড দেন দে হ্যাড টু ডিবোর্ড দ্য প্লেন। ডিবোর্ড মানে কিন্তু হচ্ছে যে প্লেন যখন একবার যখন প্লেনে উঠে, এটা কিন্তু একটা ফর্মাল একটা ব্যাপার। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে পাইলটকে বলা হয় যে তোমার প্লেনে এখন 100টা সোল আছে, 100টা মানে মানুষ আছে। হ্যাঁ, সো পাইলট তখন ইনফর্মড হয় যে 100 সোল আছে এবং তার তখন মেইন টার্গেট থাকে এই 100 সোলকে সে আবার সেফলি টেক অফ করে আবার ল্যান্ড করে যেখানে যাওয়ার কথা সেখানে সে ল্যান্ড করাবে। এবং এর মাঝখানে যদি একজন দুজনের হার্ট অ্যাটাক হয় বা কোনো ধরনের ইমার্জেন্সি হয়, সে কিন্তু মাঝপথে বিমান যেখানে মানে ক্লোজেস্ট এয়ারপোর্টে নেমে সে হচ্ছে তার যে ট্রিটমেন্টের ব্যবস্থা সে করবে। আমরা ওই 3 ইডিয়টসে দেখছি না যে একজনের যে মেডিকেল ইমার্জেন্সি হয়েছিল উইদিন টেক অফের মধ্যে। সো যখন বোর্ডিং হয়েছে, বোর্ডিং করার পর যে ডিবোর্ড হয়েছে, লাইক ডিবোর্ড করা মানে হচ্ছে প্লেন ফ্লাই করে নাই, ফ্লাই করার আগেই প্লেন থেকে যাত্রীরা নেমে গেছে। রাইট, এটা মনে হয় কাতার এয়ারওয়েজে হয়েছিল আর কি। সো বেসিক্যালি এটা মনে হয় LAX এয়ারপোর্টে, অ্যান্ড মানুষজন শুনতে পারছে যে H1Bর যেটা মানে তুমি যদি বাইরে থাকো, ইউএস এর বাইরে থাকো, তোমাকে হয়তো ঢুকতে বিশাল সমস্যা হইতে পারে। অ্যান্ড তখন HR থেকে তো সেই লেভেলের মেল টেল পাঠাইছে, হ্যাঁ তোমরা দেশ ছাড়বা না, আর যারা দেশের বাইরে আসো তারা 19-20 তারিখের মধ্যে তাড়াতাড়ি ব্যাক করো। মানে ইট ওয়াজ আ মেস। রাইট। রাইট। হ্যাঁ, অফকোর্স। তো যাই হোক, ওটা একটা মিসকমিউনিকেশন ছিল, অ্যান্ড দেন অনেক কিছুই হয়েছে। আর আমাদের কোম্পানি তো আমাদেরও দেখা গেছে যে মানুষজন ফ্রিক আউট করতেছে, কেউ কেউ এটা নিয়ে কথা বলতেছিল নেক্সট দিন। এটা নিয়ে অনেক ইয়ে ছিল। আমি একটু বলছি যে আমার ম্যানেজারকে যে লেটস নট ওভার থিঙ্ক দিস, হোপফুলি থিংস উইল বি এক্স্যাক্টলি। ফিগার্ড আউট। সো যাই হোক, আমরা আসলে রিসেন্ট যে ঘটনা সেটা দিয়ে শুরু করি। আমাদের 2জন শ্রোতা আছে, আশা করি আস্তে আস্তে আরো বাড়বে। রিসেন্ট যেটা হয়ে গেল হ্যাঁ, যে অবশ্যই। সেটা হচ্ছে যে আই থিঙ্ক আমেরিকার এই 2জন ইতিহাসে। শ্রোতার মধ্যে একজন আমি। ও আচ্ছা, কোনো ব্যাপার না। আশা করি আস্তে আস্তে আরো বাড়বে। তো রিসেন্ট যেটা হয়ে গেল সেটা হচ্ছে যে একজন ইমিগ্রেন্ট, একজন মুসলিম, একজন আন আমেরিকান একজন লোক, যে যার নাকি আমেরিকায় জন্ম হয় না, এমন একজন লোক নিউ ইয়র্কের মতো একটা জায়গায়, নিউ ইয়র্ক যেটা হচ্ছে আমেরিকার প্রাণকেন্দ্র, সারা বিশ্বের একটা প্রাণকেন্দ্র আর কি, হ্যাঁ, সব থেকে বড় একটা সিটি, সেখানে মেয়র হয়ে গেল। তো এইটা কিন্তু খুব বড় একটা চেঞ্জ, অ্যান্ড চেঞ্জ ইন এ সেন্স যে আসলে শুধু তাই না, উনি একজন ডেমোক্র্যাট সোশ্যালিস্ট, উনি একজন ডেমোক্র্যাট, উনি এন্টি ক্যাপিটালিস্ট। হ্যাঁ, সো ওনার মানে মেইন ইয়েগুলো হচ্ছে কমিউনিজম, কমিউনিজমের কিছু ধারা উনি ফলো করেন, অ্যান্ড দেন হচ্ছে ওনার মেইন কথা হচ্ছে উনি বিলিয়নিয়ারদের উপর ট্যাক্স বাড়াবেন। সো এর সব কিছু মিলায়ে কেউ ওনাকে নিতে পারতেছে না, কেউ ওনাকে নিতে পারতেছে না। কেন? যারা হচ্ছে আমেরিকার রাইট উইং পলিটিশিয়ান, যারা হচ্ছে ডানপন্থী, যারা হচ্ছে কনজারভেটিভ, যারা রিপাবলিকান, তাদের তো মানে কোনো দিক থেকে সহ্য হচ্ছেই না। তারপর যে ডেমোক্র্যাট পার্টির মধ্যে যারা আবার আছে, ডেমোক্র্যাট পার্টির মধ্যে একদল আছে সেন্ট্রিস্ট, এবং আরেক দল আছে হচ্ছে রাইট উইং। ডেমোক্র্যাটের মধ্যেও কিন্তু রাইট উইং আছে, সেন্ট্রিস্ট আছে, লেফট উইং আছে। এর মধ্যে হচ্ছে সেন্ট্রিস্ট, রাইট উইং কেউই নিতে পারতেছে না। অ্যান্ড ডেমোক্র্যাট পার্টি সাধারণত নিজেদের থেকে যদি প্রাইমারিতে কোনো ক্যান্ডিডেট হয়, যে ক্যান্ডিডেট যদি প্রাইমারিতে উইন করে, দেন তারা কিন্তু কোনো মানে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট এন্ডোর্স করে না, বা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটকে তারা আর সাপোর্ট করে না আর কি। মানে মেজর ইলেকশনগুলোতে, লোকাল ইলেকশনগুলোতে অনেক কিছুই হয়, কিন্তু মেজর ইলেকশনগুলোতে কিন্তু সাপোর্ট করে না, বা যেগুলো একটু বেশি মানে পাবলিক অ্যাটেনশন পায়। সেই ক্ষেত্রে নিউ ইয়র্কের মতো জায়গায় তারা জোরান মামদানিকে এত পরিমাণ হেট করছে, জোরান মামদানিকে তাদের এতটাই পছন্দ হয় নাই, হ্যাঁ, তার ফেস ভ্যালুটা তারা যে নিতেই পারে নাই, রাইট। তো তারা কিন্তু অ্যান্ড্রু কোমোর মতো লোক, যে লোকটা নাকি সেক্সুয়ালি প্রিডেটর, যে লোকটা নাকি তার বিরুদ্ধে 13 জন মহিলা যৌন হয়রানির মামলা করছে, এই লোককে দাঁড়া করানো লাগলো, এই লোককে তাদের সামনে আনা লাগলো, এই লোককে জোহরান মামদানির এগেনস্টে দাঁড়া করায় এই ইলেকশনটা তাদের করা লাগলো। আর ওদিকে তো তার কার্টিস না, ছিল ও তো একটা লোক। ইন্ডিপেন্ডেন্ট ছিল। হ্যাঁ, তো ইন্ডিপেন্ডেন্ট ছিল তো, হ্যাঁ, কোমো ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ছিল, ছিল তো।
এখানে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট ছিল কেন, কারণ সে ডেমোক্রেটিক প্রাইমারিতে হারছে। তারপরে কিন্তু ডেমোক্রেটিক লিডারশিপরা এসে তাকে বলে নাই যে আমাদের পার্টির ভালোর জন্য, আমাদের পার্টির ইউনিটির জন্য তুমি সরে দাঁড়াও, রাইট? তাকে কিন্তু সাপোর্ট দিছে, মৌন সম্মতি দিছে। বিলিয়নিয়াররা হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার তার পিছনে ঢালছে। হ্যাঁ, কত 23 20-25 মিলিয়ন মিলিয়ন ডলার, ডলারের মতো তার পিছনে 23 মিলিয়ন ক্যাম্পেইন, ডলার, রাইট? সো 23 মিলিয়ন, হ্যাঁ, ক্রেজি, রাইট। ক্রেজি, মানে এটা হচ্ছে আমার ক্রেজি মনে যে হয় যে আমার আমার মনে হয় যে এখানে একটা জিনিস উল্লেখ করা উচিত, সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু ওই যে ট্রাম্পের সাথে ওর মামদানির একটা কনফ্লিক্ট দেখে, বাট আমি পার্সোনালি আমি যেটা দেখি সেটা হচ্ছে যে ওইটা অফ ক্যামেরা কিছু ওই যে থাকে না, কি যেন ওইটাকে কি বলে, অফ মাইক না কি যেন বলে না একটা, যে তুমি জানতেছো না যে তোমাকে রেকর্ড করা হচ্ছে, বাট সামহাউ লাইক ইউ আর বিং রেকর্ডেড বাই জার্নালিস্ট, ওই যে ওটাকে অফ দ্য মাইক না কি যেন বলে আর কি। হ্যাঁ হ্যাঁ, সো মানে ডিপ ট্রাম্প ব্যাকগ্রাউন্ড বা সামনাসামনি এরকম। অনেকবার হচ্ছে, রাইট, হুম সামনাসামনি হয়তো বা মামদানিকে নিয়ে জোক টোক করছে, বাট ওর যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের কিন্তু প্রশংসা করছে ট্রাম্প নিজে, প্রেসিডেন্ট নিজে কিন্তু হুম প্রশংসা করছে। ওয়ারাস ডেমোক্র্যাটরা তো অবভিয়াসলি ওরা দেখতে দেখতে পারে না, ডেমোক্র্যাটরা দুইজন মানুষকে দেখতে পারে না, একটা হচ্ছে বার্নি স্যান্ডার্স, একটা হচ্ছে মামদানি, মানে এই দুজন মানুষ হচ্ছে তাদের চিরশত্রু, নো ম্যাটার হোয়াট, এইটা তারা কোনোভাবেই এই দুজনকে নিতে পারে না। বাট যাই হোক, ডেমোক্রেট ওর যে ডেমোক্রেট প্রচারণার স্টাইল সেটা নিয়ে, হুম হুম, বলো বলো, ওর শেষ প্রচারণার করতো। স্টাইল নিয়ে তো অফ দ্য মাইক হচ্ছে তোমার ট্রাম্প কথা বলছে, বাট অ্যাট দ্য সেম টাইম ওকে কিন্তু ইলেকশনের আগের দিন বারাক ওবামা কল দিয়ে বলছে যে মানে অ্যাপ্রিসিয়েট করছেন, বলছে যে আই ক্যান বি ইউর অ্যাডভাইজার অর সামথিং, বা কোনোভাবে ওর কোনো ইয়ে লাগলে, কাউন্সিল লাগলে হি উইল বি দেয়ার। বাট ফর্মালি কিন্তু ওকে কোনো ধরনের সাপোর্ট বা কোনো কিছু ওর অর্গানাইজেশন থেকে, ওর পার্টি না, থেকে, সরি পার্টি থেকে দেওয়া পার্টি হয়নি। থেকে কিচ্ছু দেয়নি। কারণ ডেমোক্র্যাট পার্টি কিন্তু এর মাধ্যমে কিন্তু তুমি জানতে পারলা যে ডেমোক্র্যাট পার্টি ভিতরে ভিতরে কি পরিমাণ করাপ্ট। হ্যাঁ, আই এম বিং ভেরি ডিরেক্ট হিয়ার, বাট ডেমোক্র্যাট পার্টি কিন্তু ভিতরে ভিতরে আচ্ছা খুবই প্রো আচ্ছা, এস্টাবলিশমেন্ট, খুবই প্রো বিলিয়নিয়ার্স। মানে তারা তাদেরকে এমন না ভাবে এগুলা পোর্ট্রে এগুলা তো করে। ধরো সবাই জানে, এটা তো সবাই জানে, এটা ধরো এটা there is nothing to hide। তোমার কি মনে হয় যে কম দুঃখে যে মুসলিম যারা ছিল, হ্যাঁ, তোমার ওই যে ডিয়ারবোর্নের মুসলিম যারা ছিল বা নিউ ইয়র্কের মুসলিম যারা ছিল, তারা এবার কেন ট্রাম্পকে ভোট দিছে? বিকজ দে আর ফেড আপ এই জন্যে। মানে তুমি জানো যে ডিয়ারবোর্ন থেকে কিন্তু প্রচুর ভোট পাইছে ট্রাম্প, অ্যান্ড হি অ্যাকচুয়ালি ভিজিটেড ডিয়ারবন দেয়ার থেকে ভোট আফটার পাইছে, হিজ ইভেন নিউ ইলেকশন। ইয়র্ক থেকেও ভোট পাইছে। নিউ ইয়র্ক থেকে নিউ মনে ইয়র্ক হয় থেকেও এবার ভোট পাইছে, ট্রাম্প সব থেকে বেশি ভোট পাইছে, মানে এই সব থেকে রিপাবলিকানদের বেশি ভিতর পাইছে, থেকে। হ্যাঁ। হ্যাঁ, নিউ ইয়র্ক হ্যাঁ, থেকে ভোট পাইছে, even বাঙালিরা গিয়ে ভোট দিয়ে আসছে। কিন্তু মানে বাঙালিরা যে ভোট দিয়ে আসছে, হ্যাঁ। ডেমোক্র্যাট পার্টির মেইন যে মোটোটা ছিল যে উই আর ফর ওয়ার্কিং ক্লাস পিপল, রাইট? দ্যাটস নট ট্রু। মানে ডেমোক্র্যাটরা হচ্ছে সবসময় এটাই বলে আসে। রিপাবলিকানদের একটা জিনিস তুমি মানে তুমি, আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি যে রিপাবলিকানরা অনেস্ট, হচ্ছে অনেস্ট, অনেস্ট। হ্যাঁ, তারা খারাপ কিন্তু তারা হ্যাঁ, অনেস্ট অ্যাবাউট দ্যাট। ঠিক আছে, যে তারা কখনো এটা রাইট। মানে দে মানে আর রাইট উইং অ্যান্ড দে আর সবকে মাছ ক্লিয়ার কাটবে অ্যাবাউট না। ইট। হ্যাঁ, মানে আমরা বিলিয়ন রাইট। রিপাবলিকানরা অলওয়েজ প্রো বিজনেস, লেস গভর্নমেন্ট, প্রো বিলিয়নিয়ার্স। হ্যাঁ, এই এই জিনিসগুলো, প্রো প্রো গান। এন্টারপ্রাইজ, এটাই আমরা চাই। হ্যাঁ, ওরা ওরা হচ্ছে কর্পোরেশন, প্রো কর্পোরেট, প্রো কর্পোরেশন থেকে টাকা নিবে, টাকা নিয়ে তাদেরকে তাদের এজেন্ডা ইয়ে করবে, এইটা তারা অলওয়েজ বলে। লেস ট্যাক্স। হ্যাঁ, এবং উই আর রেসিস্ট। হ্যাঁ, আমি এখানে একটু ডিরেক্ট বলে দিই, কিন্তু রিপাবলিকানরা বাই অ্যান্ড লার্জ তারা কিন্তু রেসিজম, মোটামুটি তারা রেসিস্ট। হ্যাঁ, সো অ্যান্ড দে আর নট হাইডিং ইট, ওরা কিন্তু এটা দে হাইড আর নট করে না, হাইডিং ইট। দে আর একটা সময় পর্যন্ত কনসার্ন, হাইড দে করতেছিল, আর বাট এখন তারা খুবই তারা মানে ক্যান্ডিড যে আমি হোয়াইট রেসিস্ট, সমস্যা নেই। ক্রিশ্চিয়ানিটি নিয়ে তারা হচ্ছে ক্লিয়ার, একদম ক্লিয়ার, হোয়াইট হ্যাঁ হোয়াইট হ্যাঁ অ্যান্ড ক্রিশ্চিয়ানিটি, এই দুইটা জিনিস নিয়ে হ্যাঁ, দে আর কমপ্লিটলি ক্লিয়ার। তুমি যদি আমেরিকান হইতে চাও তোমাকে হোয়াইট হইতে হবে, অ্যান্ড দেন তোমাকে খ্রিস্টান হইতে হবে, এবং খ্রিস্টানিটির মধ্যে তোমাকে হচ্ছে বেসিক্যালি ইভাঞ্জেলিস্ট প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান হইতে হবে, ব্যাপটিস্ট প্রোটেস্ট্যান্ট, তাহলে তুমি 1 নাম্বার। তারপর ক্যাথলিক হলে নাম্বার 2, তারপরে আরো বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। তারপর তুমি টিয়া হইতে মর্মন হইতে পারো, মর্মন টর্মন হইলে তুমি 3-4, কিন্তু হোয়াইট হোয়াইট হইতেই হবে। ঠিক আছে, সো এর এই জন্যই তো তোমার না হচ্ছে এটা ওই লোকটা আসলে যে ধরো বেসিক্যালি আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা হিট করি সেটা হচ্ছে হিপোক্রিসি হিট করি, বুঝছো? হ্যাঁ, হুম মানুষজনের তো ধরো যেমন আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে যে আহ, তুমি
কখনো আরব কান্ট্রির কখনো কোনো পিপলের সাথে তুমি মিট করছো কিনা জানি না। আমার আমার অনেক ক্লাসমেট ছিল, হ্যাঁ, আমি যখন আন্ডারগ্রেড করছি আমার অনেক ক্লাসমেট ছিল বেশিরভাগ। হুম অ্যান্ড হুম অনেক সময় লাইক এখানে ভিজিট করার সময় বা আরও যেসব কান্ট্রি আছে, যেসব হচ্ছে মুসলিম মেজরিটি কান্ট্রি যেগুলো আছে, আহ, ওরা কিন্তু সাংবিধানিকভাবে বাই কনস্টিটিউশন, হ্যাঁ, ওরা কিন্তু হুম হচ্ছে রেসিস্ট বাই কনস্টিটিউশন। হুম। মানে ওরা আরব লোকজন রেসিস্ট, আরব লোকজন তো হিউজলি মানে এরা তো হচ্ছে রেসিজমের উপরেই বসবাস করে। এবং ওরা ওরা হচ্ছে নিজেদেরকে অনেক সুপিরিয়র মনে করে, এটা হচ্ছে প্রথম হ্যাঁ, কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের যে গভর্নেন্স আছে, ওই গভর্নেন্সে ওরা কখনো কোনো আউটসাইডারকে ঢুকতে দিবে না। ওদের তো রাইট। সিটিজেনশিপ তো জীবনেও দিবে না। ওদের ওইখানে হচ্ছে যে তোমার পিআর তো জীবনেও দিবে না, সিটিজেনশিপ পিআর তো না। ভুলেও দিবে না, জাস্ট ওয়ার্ক পারমিট, হ্যাঁ, জাস্ট ওয়ার্ক পারমিট। আর হচ্ছে ওদের কোনো গভর্নমেন্ট জবে, মানে যেখানে গভর্নেন্স করা হয়, যেখানে ডিসিশন মেকিং হয়, হ্যাঁ, যেমন ওই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু, সেখানে কখনো তোমার ইয়ে দিবে না, অ্যালাউ করবে না, তোমার আউটসাইডারকে অ্যালাউ করবে না। ইভেন মালয়েশিয়াতে তোমার হচ্ছে তিনটা রেস আছে। মালয়েশিয়াতে টপ রেস যেটা ওরা বলে ভূমিপুত্রা, সেকেন্ডে বলে যারা আচ্ছা। হচ্ছে চাইনিজ মালয়েশিয়ান, আর থার্ডে হুম হচ্ছে হুম। তোমার ইন্ডিয়ান মালয়েশিয়ান। সো ওকে। তো মালয়েশিয়াতে তো তোমার পোর্ট ছিল অ্যাট ওয়ান পয়েন্ট, সো ব্রিটিশ আন্ডারে ছিল, এবং ওখানে প্রচুর চাইনিজ ছিল, প্রচুর, তারপর ইন্ডিয়ানরা ছিল। কিন্তু ওদের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে বা পলিটিক্যাল যত জায়গা আছে সব জায়গায় তোমার ভূমিপুত্রা মানে হচ্ছে যারা মালয়েশিয়াতে মানে মানে হাজার বছর ধরে বাস করতেছে, হ্যাঁ, তাদেরকে বলে ভূমিপুত্রা। মানে মালয়েশিয়ার যে ল্যান্ড, ওই ল্যান্ডের যে হুম যারা হুম মানে পুত্রা মানে মনে হয় লাইক কাইন্ড অফ চিলড্রেন অর সামথিং। তো ওইটার বাইরে ওদেরকে দিবে না আর কি। এবং মালয়েশিয়াতে কিন্তু তোমার হুম 30% পপুলেশন হচ্ছে তোমার চাইনিজ অরিজিন। চাইনিজ অরিজিন বলতে আমি চায়না থেকে আসছে বলতেছি না, আমি বলতেছি দে আর চাইনিজ। ওকে, তারা হয়তো বা হুম একশো হুম। দুইশো বছর আগে আসছে এথনিক্যালি মালয়েশিয়াতে। চাইনিজ। হুম 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 এথনিক্যালি চাইল্ড, এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ওয়ার্ড আই ওয়াজ হুম লুকিং ফর, হ্যাঁ। সো হুম। ইয়া, এখন Good. ওই যে রিপাবলিক থেকে কথা আমরা বলতেছিলাম যে হ্যাঁ, দে আর ক্লিয়ার অ্যাবাউট ইট, দে আর কমপ্লিটলি ক্লিয়ার যে ওরা কি চায়, হ্যাঁ, হ্যাঁ, এটাই আর কি। দে আর নো ক্লিয়ার, হিপোক্রেসি। বাট সমস্যা হচ্ছে ডেমোক্র্যাট পার্টির কিন্তু এখানে চেহারাটা আরো আস্তে আস্তে উন্মোচিত হয়ে গেল আর কি। আমি তো ফার্স্টে ওই যে তোমার এওসির ইলেকশনটা আমি পরে একসময় ফলো করছিলাম। এওসি যখন জিতছিল হয়তো 2017-18 সালের দিকে বা এরকম সময়, তার ক্যাম্পেইনটা আমি এরকম ফলো করছিলাম যে সেও কিন্তু এরকম একটা ক্যাম্পেইন রান করছিল, সে ডেমোক্রেট সোশ্যালিস্ট। অ্যান্ড তখনকার সময় যে ইনকামবেন্ট ছিল, 20 না 30 বছর ইনকামবেন্ট ডেমোক্র্যাট, তাকেও এরকম হারায়, প্রাইমারিতে হারাইছে, দেন হচ্ছে ফাইনাল জেনারেল ইলেকশনে হারায় না, সে উঠছে। এখন তো সে ওখানে মোটামুটি মানে থিতু হয়ে গেছে। এবং তার ক্যাম্পেইনটাও এরকম কাছাকাছি ছিল। এবং এটা সে তাকে কিন্তু ডেমোক্র্যাটরা দেখতে পারতো না, যেন ল্যান্সি প্যালোসি বা এদের যে অংশটা, এটাও যেমন দেখতে পারতো না। আর রিপাবলিকানরা তো মানে উঠতে বসতে পারলে ওরে মারি ফেলে, কারণ দে ক্যানট, মানে রিপাবলিকানরা যে কি পরিমাণ রেসিস্ট, তারা হোয়াইট আমেরিকান ছাড়া এবং পুরুষ, মানে এর মধ্যে ছেলে হোয়াইট আমেরিকান মেল ছাড়া আর কাউকে তারা মানে আপার ক্লাস বা লিডারশিপ ক্লাসে তারা সহ্য করতে পারে না। এবং এটা তারা মানে না না হয়তো না, এটা তো এক্সপ্লিসিট বলবে না। এটা তো ধরো রিপাবলিকানদের করতে বললে তোমার হবে না। এটা তো ধরো ইউএস এর প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দায়িত্ব তো রিপাবলিকানদের না। ইউএস এর পলিটিক্যাল তোমার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ইনচার্জ হচ্ছে আমেরিকার সিটিজেন যারা, তাই না? 50টা হুম স্টেটের হুম। যারা সিটিজেন আছে তারা ডিসাইড করে কে হচ্ছে প্রেসিডেন্ট হবে। সো তারা ডিসাইড করছে নো ম্যাটার হোয়াট ফিমেলদেরকে দেওয়া যাবে না। 2016-এ, 2024-এ, মানে বোথ টাইম হিলারিকে দিল না, কামালাকে দিল না। সো Well, তুমি ক্যান্ডিডেটদের কোয়ালিটি দেখো, হিলারি এবং কামালা, কেউই, এরা কিন্তু সবাই, আমি কি বলবো, এরা কিন্তু সবাই হচ্ছে ট্রফি ক্যান্ডিডেট। এনারা কিন্তু কেউই গ্রাসরুট থেকে আমার মনে হয় না উঠে আসছে বা একটা আন্দোলন করে আসছে অথবা একটা মেসেজ নিয়ে আসছে। হিলারি কিন্তু ইয়ার ঘাড়ে চড়ে চলে আসছে, রাইট? বিলের ঘাড়ে, তার জামাইয়ের ঘাড়ে চড়ে তারপরে না সে লাইমলাইটে আসছে। না, এটা হিলারি, এসব বললে তো ধরো তোমাকে মানুষজন কমেন্টে হচ্ছে এই যে কি বলে নারীরা তোমাকে মিসো, না কি ছিল, নারী করুক, মিসোচি না না, আমার তো সমস্যা নাই যে নারীরা আসুক, কিন্তু বলবে, যে যারা বলবে যে আসবে, হ্যাঁ হ্যাঁ। না তুমি দেখো, না তুমি ধরো কিছু যেমন আমি সত্য বিল কথা ক্লিনটনের, আছে, একটু কিছু সত্য কথা আছে যে তুমি একটু বলতে গেলে একটু সমস্যা আর কি। ধরো এখন হ্যাঁ হ্যাঁ, আহ, এটাই আর কি। হিলারির তো প্রথমে সেই প্রাইমারি জেতারই কথা ছিল না,
ওই প্রথমবারের যে প্রাইমারি সেখানে তো হিলারি, দেন হচ্ছে বার্নি আর ইয়ার মধ্যে জো বাইডেনের মধ্যে যে ইয়াটা ফাইটটা ছিল, তখন তো বার্নি আগায় ছিল। দেন হচ্ছে তাকে বার্নিকে তারা সরাই দিয়ে, হ্যাঁ, তারপরে না তারা হিলারিকে কোনো রকম পুশ করছে, রাইট? যাই হোক এগুলা মানে আই থিঙ্ক, হ্যাঁ, আই থিঙ্ক ওই ইলেকশনে হচ্ছে তোমার পিপলদের চয়েসের দিক দিয়ে চিন্তা করে ট্রাম্প সবচেয়ে পপুলার ছিল উইদাউট এনি ডাউট। কারণ হচ্ছে হ্যাঁ, তোমার কারণ হিলারির যে ব্যাকিং ছিল, হিলারির কিন্তু বেশিরভাগ ব্যাকিং হচ্ছে তোমার লবিং অ্যান্ড এভরিথিং, এরকম ব্যাকআপ ছিল। রাইট, বাট রাইট। ট্রাম্প কিন্তু তখন মানে হি ওয়াজ লাইক আউটসাইডার অ্যান্ড হি ওয়াজ লাইক গিভিং দেন ড্রিম, এই যে তোমাদের এটা দিব সেটা দিব হ্যান দিব। সো আর অ্যাটলিস্ট ও আর দুই পপুলার নম্বর ছিল। হচ্ছে, দুই নম্বর হচ্ছে যে মানে একজন কালো প্রেসিডেন্টকে আই ডোন্ট থিঙ্ক রিপাবলিকান যারা রাইট উইং রেসিস্ট, যে মেগা পপুলেশন, দেন হচ্ছে যারা বিশেষ করে বাইবেল বেল্ট এবং সাউথের যে পপুলেশন, আমি তো আইওয়াতে থেকে আসছি, সো আই নো মানে পিপল উইল ট্রাই টু ও সুগার কোট ভাই, এভরিথিং। তোমাদের এরিয়ার হ্যাঁ, মানুষজন হচ্ছে কিভাবে যে হ্যাঁ, লুক দেয়! তুমি তুমি তো গেছিলা একদিন, তো হ্যাঁ, হ্যাঁ, ইভেন তুমি যেখানে থাকো উইসকনসিন, তোমার ওই জায়গাটা ঠিক আছে, বাট তুমি আরেকটু একটু বেটার, মানে ইয়াতে যাও, একটু বেটার, হ্যাঁ, হ্যাঁ। একটু বেটার। কারণ হচ্ছে ওই ওই জায়গাগুলো কিন্তু ব্লু, তুমি যদি প্রেসিডেন্সিয়াল ইলেকশন বলো নিয়ে, ওই জায়গাগুলো কিন্তু ব্লু। বাট তুমি আরেকটু ইয়াতে যাও, একটু গ্রামের দিকে যাও, আপ নর্থে যাও, দেখবা যে কি অবস্থা। অবস্থা খুবই মানে যাই হোক, সেটা তো একটা, ওটা তো আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, বাট পলিটিক্যাল যখন কথাবার্তা আসে তখন আর কি মানুষজন অনেক কিছু সুগার করার ট্রাই করে যে না আমেরিকা ভালো, এই সেই 1% মানুষজন সমস্যা, বা ওই না, যে এই আমাদের প্রিয় আমেরিকার ব্যাপারটা হচ্ছে ভাই। আমাদের বাংলাদেশের মানুষ আমরা আমেরিকাকে কিভাবে চিনি, যেমন ধরো বাংলাদেশের মানুষ আমেরিকাকে দেখে তোমার নিউ ইয়র্কের লেন্সে, ওকে? যেমন ধরো কোনো এক নায়িকা, সে হচ্ছে ধরো বাংলাদেশে 2-4 বছর ভালো নাটক টাটক করছে, তো পরে এখন আর মার্কেট পায় না, তো সে কি করবে, সামহাও কোনোভাবে সে ইউএসএতে আসবে, হ্যাঁ, ট্যুরিস্ট ভিসায় আসে না কি ভিসায় আসে জানি না, আসবে, আসার পরে সে হচ্ছে নিউ ইয়র্কে ওই যে ব্রিজ পিছনে রেখে সে একটা ছবি টবি দিবে আর কি। তো ওই যে ডাম্বর নিচে একটা জায়গা আছে, ওই জায়গাটা মানে নিউ ইয়র্ক জায়গাটা আসলে একদমই সুন্দর না, খুবই ডার্টি একটা জায়গা। আমি এখানে 5-6 বার তো গেছি, সো আই ক্যান দায়িত্ব নিয়ে বলতে পারি ডার্টি একটা জায়গা। সো এখানে যেটা হয় যে ওই ডাম্বর ওই জায়গাটাই হচ্ছে তোমার ছবির মতো সুন্দর। হ্যাঁ, তোমার যখন সানসেট হয়, যে ডাম্বো ডাম্বো মানে হচ্ছে ডাউন আন্ডার ম্যানহাটন ব্রিজ না কি জানো, রাইট? সো ওই পার্কটা, ওই জায়গাটা সুন্দর। এখানে হচ্ছে তোমার যে এখন আর মার্কেট নাই এরকম মানুষজন, এটা কিন্তু একজন দুজন না, আমি হচ্ছে এটা বেশ কয়েক বছর ফলো করছি, সবাই ওই জায়গা থেকে ছবি দেয় এবং মানুষজন আহা হু করে, আরে আমেরিকা অনেক সুন্দর, আমেরিকা এটা সেটা। সো বাংলাদেশের মানুষ এইটার থ্রুতে, নিউ ইয়র্কের থ্রুতেই কিন্তু আমেরিকাকে চিনে। এবং মেইন সমস্যাটা যেটা, সেটা হচ্ছে নিউ ইয়র্কে গত 40 বছর ধরে, জ্যাকসন হাইটসে বা গত 20 বছর ধরে যে জেনারেশনটা থাকে, তারা তো বেশিরভাগ হচ্ছে তোমার ওই ডিবি বা এই টাইপের জিনিসপত্র দিয়ে ঢুকছে, বা ইমিগ্রেন্ট হয়ে ওই যে একজনের মামা চাচা, তারপরে অ্যাঙ্কর বেবি এইসব করে টোরে তারপরে হচ্ছে ঢুকছে। তো তারা নিউ ইয়র্কের বাইরে তো খুব বেশি তাদের এক্সপোজার নাই, বা তারা তো এত বেশি ঘুরে না। যেরকম আমাদের প্রফেশনাল কারণে মানে পেটের পেটের তাগিদে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় যাইতে হয়। যেরকম আমি মনে হয় ইউএসএতে আসছি 4-5 বছর হয়নি, আমার আমার মনে হয় 30টা স্টেট অলরেডি দেখা হয়ে গেছে। মানে খুব বেশি থাকি নাই, আমি মনে হয় মাত্র দুইটা স্টেটে স্থায়ীভাবে ছিলাম, বাট আদারওয়াইজ হচ্ছে অনেক স্টেটে যাওয়া হয়েছে। তো বিভিন্ন কালচার, বিভিন্ন মানুষজনের সাথে দেখা হয়েছে। তো আমি ডেফিনেটলি আমি মনে করব নিউ ইয়র্ক তো আসলে ইউএসএ কে রিপ্রেজেন্ট করে না। মানে আমি অবশ্যই নিউ ইয়র্ক ইউএসএ কে রিপ্রেজেন্ট করে না, ইটস জাস্ট এ ইমিগ্রেন্ট হাব। এটার সাথে ইউএসের যে তোমার পলিসি বা ইউএসের ফাইন্যান্স সিস্টেম, এগুলো কোনো কিছু এটা রিপ্রেজেন্টেটিভ না। সো ইউ আর রাইট। এখন আহ, এই যে তোমার মানুষজন, আমরা যেভাবে আমেরিকাকে অনেকে যারা দেখে, যেসব মানুষজন 20 বছর ধরে একটা জায়গায় আছে, হ্যাঁ, তারা তারা নিউ ইয়র্কের থ্রুতে আমেরিকাকে যদি জাজ করে, এবং এইসব মানুষরাই দেখবা বাংলাদেশের টক শোতে যায়, যে ওপিনিয়ন দেয়, হ্যাঁ আমি আমেরিকার নিউ ইয়র্ক থেকে বলছি, আমার একটা টক শো আছে, আপনারা আসেন শুনেন। আই হাইলি লাইকলি যে এরা আমেরিকার পলিসি সম্পর্কে জানেই না। ফেমাস ফেমাস সাংবাদিকদের কথাই বলবো, তারা তো মানে লাইক কিভাবে পাবলিক ওদেরকে ট্রল করে। হুম। হ্যাঁ, এই তো আছে, তারপরে তো আরেক দল আছে আবার এই ইয়া করে আর কি ফুড ডেলিভারি দিবে, না হলে এই করবে সেই করবে, এন্ড দেন এগুলো ব্লগ টলগ ছাড়বে, দেন হচ্ছে মানুষজন, বাংলাদেশের মানুষজন এগুলো দেখে বলবে ও মাই গড, ব্লগ ফুড ডেলিভারি দিয়ে এত টাকা ইনকাম।
একদিনে মানে এগুলো করে কিন্তু ভালো ইনকাম হয়, মানে মোরালেস আমি আসলে যেটা ভালো একটা ইনকাম হিসাব হয়, করলাম যে তারপর ট্যাক্স ট্যাক্স দেওয়া লাগে না, মানে ট্যাক্স ট্যাক্স তুমি ইচ্ছা করলে মানে ওইখানে তো ধরো হ্যাঁ, কিছু লুপহোল আছে, তো এখন দে আর বহুত আসলে লুপহোল তারা হচ্ছে, ভালোই টাকা পয়সা and ইনকাম then করে। they basically earn more than, মানে আমরা যে পিএইচডি ছিলাম, মাস্টার্স পিএইচডি করছি, তখন যে আর্ন করতাম তার থেকে 4-5 গুণ বেশি আর্ন করে এক। ইভেন অনেকে, আমি এখন ডেফিনেটলি ফুল টাইম ভাই, জব করে যে ডেফিনেটলি 5 গুণ বেয়ার হ্যাঁ, মিনিমাম ডেফিনেটলি বেশি ইনকাম করে। হ্যাঁ, আর আমাদের তো দুই দুই শোনো, হচ্ছে আমাদের আমাদের এখানে একটা কথা ক্লিয়ার করা উচিত, আমরা তো ইনকাম করতে ফার্স্ট অফ অল মাস্টার্স বা পিএইচডি করি না। আমাদের তুমি কখনো তোমার দেখছো যে মাস্টার্স বা পিএইচডি তে তোমাকে কত টাকা ফান্ডিং আসলে ইউনিভার্সিটি দিচ্ছে, বা তোমার যে ডিফেন্স যে যে ইয়েতে তোমার আহ, যে ফান্ডিং এজেন্সির আন্ডারে তুমি আছো, তুমি দেখছো যে ইউনিভার্সিটিকে ওরা অ্যাকচুয়ালি কত টাকা দেয়? আমি দেখছি, আমার পিএইচডির সময় দেখছি। রাইট। হ্যাঁ, ইভেন ধরো জাস্ট একটা আমার মাস্টার্সের যে খরচ, এটা মাস্টার্সে আমার ইউনিভার্সিটির টিউশন ফির জন্যই মনে হয় ক্লোজ টু 94,000 হচ্ছে ইউনিভার্সিটিকে পে করা হয়েছে। মানে হুম, সো এখন এই জিনিসটা কিন্তু আমি আমার ফ্যামিলি থেকে দেওয়া হয়নি, এটা হচ্ছে হুম, ইউএস এর কোনো একটা ফান্ডিং এজেন্সি, তারা হচ্ছে আমার ইউনিভার্সিটিকে দিচ্ছে জাস্ট ফর মাই টিউশন ফিস। হুম, এরপরে হুম, আবার আমাকে স্টাইপেন্ড হিসেবে, মানে আমার লাইভলিহুডের জন্য, যেটা ইন এভারেজ মানে $2,000 মতো আর কি, যাতে করে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। মানে আমাদের হুম, এটা কিন্তু ইনকাম না, আমরা কিন্তু তখন পড়তেছি, রাইট? আমরা পড়তেছি না। হুম, হুম, ডেফিনেটলি হুম। ধরো তুমি যদি ওই 94,000-এর সাথে আবার মান্থলি ধরো 2,000 স্টাইপেন্ড টাইপেন্ড যোগ করো, তার মানে কিন্তু আমাদের পিছনে অনেক টাকা খরচ করে, তাই না? মানে ইউ হ্যাভ টু অ্যাডমিট হুম, দ্যাট, হুম। মানে ওইটা কিন্তু অ্যাডমিট করতে হবে। না, না, সেটা ঠিক আছে, সেটা অ্যাডমিট, মানে এটা তো বেসিক্যালি যেটা হলো ওই এখন কথা হচ্ছে যে আমেরিকা ইউনিভার্সিটিগুলো যেভাবে তোমার ডিজাইনড, যে এখানে মানে সবকিছুই কস্ট, মানে আর কি, যে আম, সবকিছু এখানে অ্যাকাউন্ট করে আর কি। এখন এখন ওই ডিসকাশনে গেলে অন্য হিসাব, বাট ধরো সেম জিনিস, সেম কাজ করে একজন ইউরোপে কিন্তু আরো বেশি ইনকাম করে, পিএইচডি স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্ট, এরা কিন্তু বেশি ইনকাম করে। যেখানে আমরা কিন্তু আমেরিকাতে আমরা কিন্তু কম ইনকাম করতাম, কারণ হচ্ছে আমাদের যেই টাকাটা অ্যালোটেড থাকতো তার একটা বেশিরভাগ পোর্শন টিউশনেতে চলে যেত, টিউশন ফি দেওয়া হতে আর চলে ওদের যেত। হচ্ছে টিউশন ফিজ নাই, রাইট? এই কারণে। টিউশন ফিজ, হ্যাঁ, ইউনিভার্সিটি ওটা এই হ্যাঁ, গভর্নমেন্ট সাবসিডাইজ রাইট। করে। এক, দুই হচ্ছে ধরো তুমি বেসিক্যালি যেটা হয় যে ধরো পিএইচডি যদি করো, তাহলে তোমার পিছনে ইয়ারলি গ্রান্ট বা এজেন্সি তোমাকে 60,000 দেয়। হ্যাঁ, 60, I-20 হিসাবটা করলেই হয়। তো I-20 তো লেখাই থাকে। সো 60,000-এর মধ্যে 25,000 তোমার স্টাইপেন্ড, বাকিটা তোমার হচ্ছে কি বলে ওটারে, টিউশন ফি। হ্যাঁ, কিন্তু তুমি যখন পাশ করেই পোস্ট ডক হয়ে যাবা, ওই 60,000 কিন্তু তোমাকে স্যালারি হিসাবে দিবে। রাইট, 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 মানে এটা ওই 60,000 হচ্ছে 60,000 বেয়ার তোমাকে, মিনিমাম। হ্যাঁ, পোস্ট ডোকরা মাঝে মাঝে 80,000 70,000 এরকমও পায়। ওরে খুবই, হ্যাঁ, রেয়ার পায়, হ্যাঁ, সিক্সটি কি সেভেন্টি বলো? ওইটাই, আমাদের যেটা তোমার আমাদের ওই গ্রান্ট হ্যাঁ। থেকে অ্যালটেড থাকে, সেটাই তোমাকে পুরোটাই, তখন তখন আর ইউনিভার্সিটির লাভ কম হয়, ইউনিভার্সিটি তখন এই টাকাটা পায় না। ঠিক আছে, তখন ইউনিভার্সিটির জন্য ইনসেনটিভ থাকে যে তোমাকে কিভাবে স্টুডেন্ট রাখা যায় বেশি দিন। দেন হচ্ছে তারা এই জন্য ট্রু। কোর্স ডিজাইন করে যে তুমি এক সেমিস্টারে 3টা নিতে পারবা না, হ্যান না ত্যান না, এগুলো শয়তানি আছে অনেক। যাই হোক, ওই ডিসকাশনে না, যে এগুলো অনেক ডিপ ডিসকাশনে চলে যাওয়া যাবে। কিন্তু কথা হচ্ছে যে আমেরিকার সিস্টেম এরকম, তুমি সেখানে ফুড ডেলিভারি দিয়ে ইউ ক্যান আর্ন মোর দেন ইউনো গ্রাজুয়েট স্টুডেন্ট হোয়াট নট। বা এই জন্য কিন্তু তোমার আমেরিকার উবার লোকজন, চালায়, উবার হ্যাঁ, উবার উবার চালায়, চালায়, এই জন্য অনেক আমেরিকার টাকা লোকজন ইনকাম করা কিন্তু যায়। অতটা পড়াশোনা করে না। অনেকে দেখা গেছে যে খালি ওই যে তোমার আমি দেখছি যে কি বলে, সা- ওই যে কফির স্টারবাক্সে বারিস্তাগিরি করে, হ্যাঁ, ব্যারিস্টা, 50 হ্যাঁ। 60 70 কে ক্লিয়ার করতেছে। বারিস্তাগিরি, এটাই তার লাইফস্টাইল, এটাই তার লাইফ। মানে একজন মানুষের কিভাবে ইয়েই হয় যে না, আমি স্টারবাক্সে বারিস্তা হবে, এটাই তার লাইফ, দেন হচ্ছে না, এই করবে। ওরা তো ধরো মানে এত নিড থেকে আসে না, ওদের লাইফ নিয়ে এত অ্যাম্বিশন নয়, ছোটবেলায় না, এইম এন্ড হ্যাঁ, লাইফে মানে ওদের আমাদের ডক্টর যেমন ইঞ্জিনিয়ার সবার লিখতেও ইয়া হয় থাকে না, না। না ডাক্তার ইঞ্জিনিয়ার হবো, হ্যাঁ, কার কিন্তু ইয়া থাকে না যে না ক্রিমসন কাপে গিয়ে বারিস্তাগিরি করব। হ্যাঁ, বাট এখানে কিন্তু মানুষজন এটা করে, এটা
তারা বারিস্তা, এটা খারাপ বা ভালো এটা বলতেছি না, বলতেছি কিন্তু ওদের দে ক্যান লাইফের গেট বাই। ওদের লাইফের গোল একটু ডিফারেন্ট, যেরকম ধরো ওরা সামারে বা স্প্রিং টাইমে, সামারে যেমন ওরা অনেক এনজয় করে, তারপরে স্প্রিং ব্রেকে ওরা হচ্ছে ধরো প্রচুর লাভ ঝাপ করে, লেকে যায় বোটের মধ্যে, এটা হ্যাঁ, সেটা ওটা তো মানে স্টুডেন্ট অনেক লাইফে, কিছু, মানে দে ওয়ান্ট টু স্টুডেন্ট লাইফে, দে ওয়ান্ট হ্যাঁ। টু এনজয় লাইফ। হ্যাঁ, হুম হুম। ওদের না, ওদের আমি যেটা বলতে ফিলোসফি একটু। চাচ্ছিলাম যে মানে আমাদের বাঙালি যারা ওই ধরুন জ্যাকসন হাইটসে থাকে বা এরা যারা থাকে, তারা কিন্তু এই লাইফটাকে ভালোই প্রমোট করতেছে যে এই আপনি ফুড ব্লগিং, কি বলে, ফুড ডেলিভারি দেন আমেরিকায় এসে, ইউ ক্যান আর্ন দিস মাচ, হ্যাঁ, তারপরে হচ্ছে এই করেন সেই করেন। তো বাংলাদেশের মানুষজন তো মনে করে ও মাই গড, ফুড ডেলিভারি দিয়ে মাসে 5 লাখ টাকা ইনকাম, এই সেই, তা আমেরিকায় যাব, সাগর পাড়ি দিয়ে আমেরিকা যাব, এই করে আমেরিকায় যাব। তা আমার তার মনে থেকে হয় গত তার থেকে বাজে ব্যাপার যেটা, এই পয়েন্টটাতে জাস্ট একটা জিনিস অ্যাড করি, মানে যারা সাগর পাড়ি দিয়ে ডেরিয়ান গ্যাপ দিয়ে ঢুকে তাদের কথা বাদই দিলাম, বাট দেয়ার আর হুম পিপল ইন বাংলাদেশ রাইট নাও যারা তোমার মানে তারা ফ্যামিলি আছে, 1 লাখ টাকা থেকে 2 লাখ টাকা স্যালারি পায়। তো বাংলাদেশের মতো জায়গায় 1-2 লাখ টাকা স্যালারি অনেক টাকা, মানে লিটারেলি অনেক হুম টাকা। বাংলাদেশে খরচ কি আছে বাংলাদেশে? যে তোমার এমন না যে বাংলাদেশে তোমার লিভিং কস্ট এত হাই, তাই না? সো হুম বাংলাদেশের মতো জায়গায় 1-2 লাখ টাকা স্যালারি পায়, এট দ্য এজ হয়তো তার এজ কত 30-35 এরকম এজে আর কি। তারা মনে করতেছে এই দেশে থাকলে আমার কিছু হবে না, এই দেশে আমার প্রতিদিন 2 ঘন্টা জামের মধ্যে বসে থাকতে হয়, আমি এখন কি করব, আমি হচ্ছে কানাডায় যেয়ে আমি ফুড ডেলিভারি করব। সো এখন যেটা হয় যে সে তার জব ছেড়ে আলটিমেটলি সে চলে আসে। এখন ধরো চিন্তা করো, বাংলাদেশে একজন মানুষ যে 1-2 লাখ টাকা স্যালারি পায়, তার মনে হয় পার্সোনাল সেক্রেটারি থাকে অফিসে, তার আন্ডারে মনে হয় 2-4 জন থাকে। সো হি হুম ইজ ইন অফিসিয়াল এনভায়রনমেন্ট, যেহেতু বাংলাদেশের লিভিং হুম কস্ট অনেক কম, সেই অনুযায়ী তার হুম ইনকাম 1-2 লাখ, দ্যাটস আন্ডারস্ট্যান্ডেবল। এই আমরা যে ধরো মোটামুটি বাংলা টাকায় মনে হয় টাকা পয়সা অনেক ইনকাম করি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাইফ কি ওদের মতো কমফোর্টেবল? আমাদের মানে অফিসে আমাদের যে পরিমাণ প্রেশার বা যে পরিমাণ কাজ করতে হয়, সো আর এখানে ধরো আমাদের যে লিভিং কস্ট সব কিছু মিলে আমাদের যে খুব বেশি থাকে ব্যাপারটা কিন্তু তা না, তাই না? এখানে তোমার ওরা যেমন বেশি দেয়, আবার এখানে লিভিং কস্ট অনেক বেশি। এই হুম। মানুষগুলা তারা বাংলাদেশের কমফোর্টেবল অফিসিয়াল হোয়াইট কলার জব ছেড়ে তোমার কানাডা আমেরিকাতে তারা হচ্ছে ওই যে উবার আর হচ্ছে ডোর ড্যাশ করার জন্য দুইটা আসতেছে। এক্সাম্পল দিব, দুইটা এক্সাম্পল। মানুষজন বলবে যে আপনারা এগুলো বলে বেড়ান, এক্সাম্পল দেন না। দুইটা এক্সাম্পল দিব। এক হচ্ছে সাইমস ওয়ার্ল্ড নামে একজন লোক আছে, উনি হচ্ছে কানাডাতে এখন আছেন, উনি ইউটিউবিং করেন, সাইমস ওয়ার্ল্ড, ঠিক আছে? আচ্ছা, এই ভদ্রলোক তোমার আচ্ছা। এই কথাই মতো, উনি হচ্ছে বাংলাদেশে কর্পোরেট জব করতো। আমি আই থিঙ্ক উনি 6 ফিগার স্যালারি পাইতো, আই থিঙ্ক, উনি যেই লেভেল সিনিয়র হ্যাঁ, ছিল। মানে হাইলি কোয়ালিফাইড পারসন, হাইলি কোয়ালিফাইড হ্যাঁ, পারসন, এইটাই। অ্যান্ড এখন উনি কানাডাতে আসছে, ওই যে লিমিটেড যে ভিসাগুলো দেয় না, সেই লিমিটেড ভিসায় আসছে, এবং ওখানে এসে কিন্তু ইয়া করতেছে, কি বলে ওটা, এই মানে ব্লু কলার মানে জব করতেছে আর কি, হ্যাঁ, ব্লু কলার জব করতেছে। কোনো কাজই ছোট না, এটা আমি ক্লিয়ার করি, বাট বাঙালি যখন আমেরিকা আসে তখন এইটা খুব বেশি মনে করে, প্রাণে ইয়া করে, যে প্রাণে ধর্মে ইয়া করছে না, আমেরিকায় কোনো কাজই ছোট না। বাংলাদেশে সব কাজ ছোট, কিন্তু আমেরিকায় কোনো কাজ ছোট না। আমেরিকা এসে আমি ঝাড়ু দিব, ইয়া করব, কানাডা আমেরিকা এসে ঝাড়ু দিলেও সুখ, হ্যাঁ, ইয়া করলেও সুখ, কারণ হচ্ছে গড নোজ হোয়াট। আর 2 নম্বর হচ্ছে আমার নিজের চোখে দেখা, ওইটা তো সামিস ওয়ার্ল্ড, ওটা তো ইউটিউবে প্রমাণ আছে, মানে সব প্রমাণ কিন্তু আছে, ওই লোক কেন জব, কিভাবে জব ছেড়ে আসছে, এখন উনি এখানে কি করতেছে, ঝাড়ুদারি করতেছে, মানে একটা অফিসে ঝাড়ু দেয়, এন্ড দেন হচ্ছে উনি আসলে রিগ্রেট করে কি না, আলটিমেটলি উনি রিগ্রেট করে ওনার ডিসিশন, কিন্তু ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য আশা লাগছে। দিস ইজ এ এই এই কমপ্লিট এই এই কমপ্লিট এই লাই। পয়েন্টে, দিস ইজ এ, হ্যাঁ, মানে এই ছেলেমেয়ের পয়েন্টে ভবিষ্যতের জন্য। আমাদের কথা বলা উচিত। ও এই মাই গড। পয়েন্টে তোমাকে আমি কোশ্চেন করতেছি, এই যে ছেলে মেয়ের ভবিষ্যতের কথাটা তুললা, হ্যাঁ। এইখানে যে রুলস আছে, এখানে যে ওদের যে তোমার রুলস অ্যান্ড রেগুলেশনস যে সে অনুযায়ী টিনেজারদের মানে তোমার ফার্স্ট অফ অল ওদের এডুকেশনালে যে কারিকুলাম আছে, সেই কারিকুলামে কি শেখানো হয় সেটা তো বাংলাদেশের মানুষ জানে কিনা আমি জানি না, বাট কারিকুলামে হচ্ছে আমাদের জানেন, বাংলাদেশের মানুষ জানেন। ওরিয়েন্টেশন আমরা ছেলে নাকি মেয়ে, বা মেয়ের ভিতরে হুম ছেলে না ছেলের ভিতরে মেয়ে, সেটা নিয়ে বাংলাদেশি পার্সপেক্টিভ থেকে যেটা শেখানো হয়, প্রথম কথা হচ্ছে এইটা, মানে এই জিনিসটা। তারপরে হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে ছেলে মেয়ে যদি ধরো
এইখানে লাইফস্টাইলের সাথে বেশি ইউজ টু হয়ে যায়, তোমার ক্লাবে যাওয়া বা ফ্রেন্ডসদের সাথে রাতে বাইরে যাওয়া বা এরকম জিনিসপত্র করে, তাহলে প্যারেন্টস হিসেবে তারা কতটুকু বাধা দিতে পারবে? বা হুম হুম ছেলে মেয়ে যদি বলে যে না তুমি আমাকে টু মাচ প্রেশার দিচ্ছ বা তুমি আমার গায়ে হাত তুলছো, আই এম গোনা কল দ্য পুলিশ অন ইউ অর সামথিং, তখন তারা কি হুম করবে? এবং আলটিমেটলি ফিউচারের কথা চিন্তা করে যে এই কাজগুলা করে এই চিলড্রেনগুলা, ওদের ফিউচার আসলে কি হয়, মানে আমি চাই যে এটার একটা ডেটা, মানে একটা স্ট্যাটিস্টিক্স নিয়ে হুম আলোচনা হুম হোক। গুড লাক। মানে ছেলে মেয়ের ফিউচার নিয়ে বলে না, ছেলে মেয়ের ফিউচার নিয়ে বলে না, বিকজ আমি পার্সোনালি বেশ কিছু ইনসিডেন্ট জানি যে পোলাপাইন অবাধ্য হয়ে গেছে, বা পোলাপাইন হচ্ছে ক্লাবিং টাবিং করে বা ড্রিঙ্কস টিঙ্কস করে নেশা টেশা করে খুবই বাজে অবস্থা। সেটা ঠিক আছে, এটা মোটামুটি আমি একসেপ্ট করতে পারি। ওয়েট ফর ইট, ওয়েট ফর ইট, আমি হুম এটা হুম কেন একসেপ্ট করতে পারি সেটা বলতেছি। বাট থার্ড অপশন যেটা যেটা করে সেটা হচ্ছে তারা তাদের ওরিয়েন্টেশনই অনেক সময় তা কোশ্চেন করা শুরু করে, এবং এটা একটা কালচারাল মানে ব্যাপার ছেলে না যেটা মেয়ে। তোমার এখন এই যেটার বিরুদ্ধে, মানে ইউএস এর প্রেসিডেন্ট এবং ইলন মাস্ক দুইজন বলছে আমরা এতটাই হেল্পলেস ফিল করি, উই আর গোনা গো টু, মানে এটার বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করতেছি। হুম ইলন মাস্ক কিন্তু মানে এটা নিয়ে খুবই খ্যাপা, খুবই খুবই খ্যাপা। ইমাজিন দ্য রিচেস্ট পার্সন অন দিস প্ল্যানেট, সে এটা নিয়ে তার কিছু করার নাই, হি ইজ হেল্পলেস। তারপরে প্রেসিডেন্ট অফ দ্য ইউনাইটেড স্টেটস, উনি পর্যন্ত মানে এখন ইউএসএ তে এইসব জিনিসপত্র চেঞ্জ হচ্ছে, বাট কানাডাতে এখন এগুলো আমার মনে হয় যে সেম টু সেম, লাইক নাথিং হ্যাজ বিন চেঞ্জ, হুম। যেহেতু ওদের এখনো লিবারেল গভর্নমেন্ট আছে। সো ছেলেমেয়ের ভবিষ্যতের কথা যারা যা বলতেছে, এটা নিয়ে আমার একটু মানে কোশ্চেন আছে যে ওদের একটু থিঙ্ক করা উচিত, একটু একটু 5-10 বছর চিন্তা করা উচিত। আমি মানে নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি কয়েকটা ঘটনা। তো বেশ কয়েক বছর আগে আর কি আমি এক জায়গায় থাকতাম, যাই হোক নাম না বলি, স্পেসিফাই না করি, মানুষজন হয়তো রাইট। বুঝে ফেলতে পারে। তো আমি এক জায়গায় থাকতাম, তো সেখানে আমি একদিন গ্রোসারি করতে গেলাম। তো গ্রোসারি করতে গেলাম, তো গ্রোসারি করিডোরে নাম দেখে নাম মনে হলো যে লোকটা আমি তোমার এই গল্প বলছি কিনা জানি না, এই লোকটার নাম দেখে মনে বলো হয়েছে নাই। এ বাংলাদেশি। হ্যাঁ। তো নাম দেখে বাংলাদেশি মনে হয়েছে, আমি তো জিজ্ঞেস করলাম যে আর ইউ ফ্রম বাংলাদেশ? হ্যাঁ, ইয়েস আই এম ফ্রম বাংলাদেশ। তারপরে জিজ্ঞেস করলো তুমি কি করো, আমি তো এখানে এই করি। তো তুমি বাংলাদেশে কোথায় পড়ছো? বাংলাদেশে বুয়েটে পড়ছি এই সেই। সাধারণত এখানে যদি মানুষে বলি বাংলাদেশে বুয়েটে পড়ছে, মানুষজন একটা লুক দেয় যে ও বুয়েট, ও ওয়াও। এই লোক কোনো লুকই দিল না, পাত্তাই দিল না, ও বুয়েট, ওকে। তারপর হচ্ছে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? আমি তো বুয়েট 86 ব্যাচ। কি? উনি হচ্ছে বুয়েট 86 ব্যাচ, উনি কি করতেছে ওয়ালমার্টে হচ্ছে এই ওই যে ক্যাশিয়ারগিরি করতেছে। তো আমি একটু অবাক হয়ে গেলাম যে বুয়েট 86 ব্যাচ ওয়ালমার্টে এসে ক্যাশিয়ারগিরি। তারপরও নিজে থেকে বলতেছিল যে আসলে আমার ফ্যামিলির থ্রুতে গ্রিন কার্ড হয়েছিল, তো আমি বাংলাদেশে অনেক ভালো চাকরি করতাম, বিটিসিএল না কোথায় যেন, আর বলেই দিলাম দূর। যাই হোক, মানে বিটিসিএল বিটিআরসি কোনো একটা হবে আর কি। হ্যাঁ, তো ভালো রাইট। একটা চাকরি করছি। হ্যাঁ। তো কিন্তু যাই হোক ফ্যামিলির কারণে আশা লাগলো আর কি, এসে এখানে তেমন চাকরি বাকরি করতে পারি নাই, সো এখন এইসব অড জব করতেছি। তো এই আর কি, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, দেখা হবে। কয়েক মাস পরে দুঃখের ঘটনা, ওনার ওয়াইফ হচ্ছেন অসুস্থ ছিলেন এবং তিনি মারা যান। তো যাই হোক আমরা জানাজা টানাজা পড়লাম ওই আমাদের মসজিদে, এলাকার মসজিদে জানাজা পড়ে দেন হচ্ছে আমরা দাফন করতে গেলাম আর কি। তো আমি তো জানো যে এখানে দাফন করতে গেলে ওরকম ওই যে গাড়ি সব একসাথে যায়, তারপর সবার এই উপরে ঝান্ডা ঝুলায় যে ফ্ল্যাগ ইয়া থাকে, যেতে তারপর হচ্ছে যারা flag মানে থাকে। ড্রাইভ করতেছি আমরা যারা, তারা হচ্ছে আবার ওইটা হ্যাঁ, দিকে মানে থাইমা ওই থাকতে হবে। ওই ক্যারাভ্যানে যারা থাকে তারা সবাই একই লাইনে যায় এবং বাকি সবাই জায়গা দিয়ে দেয় আর কি। এখানে কিন্তু এই জিনিসটা জায়গা ভালো। দিয়ে দেয়, আমার এক্স্যাক্টলি। সাথে এই জিনিসটা আমি ভালো। যার সাথে যাচ্ছিলাম ওই ভাই ছিল বুয়েটের টিচার, এখনো বুয়েটেরই টিচার, উনি পিএইচডি করে বুয়েটে ব্যাক করছে। সো ওনার সাথে যাচ্ছিলাম, তো ভাই বলতেছিল দেখো জিনিসটা কেমন ইন্টারেস্টিং না, যে আমেরিকায় এই একটা জিনিস ভালো যে মানুষ মারা গেলে তাদেরকে নিয়ে যাওয়া যায়, সবাই একটা রেসপেক্ট করে যে না যাচ্ছে, এনাদেরকে সবাই জায়গা দিয়ে দেয়, একদম প্রেসিডেন্ট যেমন এখানে যে রেসপেক্টটা পায় এরকম একটা মরা মানুষগুলো এরকম একটা রেসপেক্ট পায়। যাই হোক আমরা গেলাম, তো কথায় কথা বলতেছে যে তো এই ছেলে এই লোকের মানে ওই লোকের কথা বলতেছে যে তো এক ছেলে এক মেয়ে, কিন্তু ছেলেটা মানুষ হয় নাই। ওকে, ভালো ভাই কিভাবে মানুষ হয় নাই? তো বলতেছে যে দেখো মানে ওনারা তো আশা করছিল যে এখানে এসে ছেলেরে করবে, ছেলে এখানে পড়াশোনা করছে টিয়া করছে, কিন্তু বাপ মারে তেমন দেখতো টেকতো না, সে একটা সাদা মেয়ে মানে গার্লফ্রেন্ড জোগাড় করছে না, বিয়ে শাদী করছে, দেন হচ্ছে বাপ মারে কোনো খরচ ওরা করতো না, কোনো দেখাও হইতো না।
দেন এই যে মা অসুস্থ ছিল, সে নাকি সেরকম খবরও নেই নেই। অ্যান্ড আমার যেটুক মনে পড়ে আমরা যে দাফন করতে গেছি না, সেখানে ছেলে আসেও ছিল নাই। না। না, আচ্ছা। আমার যতটুক মনে পড়ে ছেলে ছিল না, তো থাকতে পারে কিনা শিওর না। আমার যতটুক মনে পড়ে ছেলে থাকলে আমরা দেখতাম, আমরা ওই জামাইকে দেখছি, মানে ওনার হাজবেন্ডকে দেখছি, বাট ছেলেকে দেখি নাই। which was odd. মানে this is, মানে this happens and it will happen to you, it will happen to me, right? It will happen to everyone. মানে বাংলাদেশের মানুষজন মনে করে কি আমাদের এখানে বাচ্চা কাচ্চা নিয়ে রাইট, তাদেরকে এখানে মানুষ রাইট। করলে আমার বাচ্চা ভালো থাকবে, দুনিয়ার সবার বাচ্চা খারাপ হইলো, দুনিয়া সব আমার বাচ্চা খারাপ ভালো হয়ে থাকবে। যাবে, এক্স্যাক্টলি। হ্যাঁ, ম্যাক্সিমাম আমি বলবো সবাই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু রাইট। এক্সট্রিমে গেলাম, সবাই খারাপ হয়ে যাবে। মানে আমার কথা হচ্ছে যে সবসময় নেগেটিভটা অ্যাসিউম করো, যদি পজিটিভ হয় তাহলে সেটা ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বাট ভালো, হ্যাঁ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাট মানে প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স। আমি আরেকটা অবজারভেশন বলি, এরপর এরকম তো অনেক হিস্ট্রি, মানে আমার আত্মীয় থেকে শুরু করে সব রকম বলা যাবে যে কোথায় কি হয়েছে। যাই হোক, কত পার্সেন্ট অত ডিটেলসে না যাই, মানুষজন তো বলবে যে না আপনার যাই, নেগেটিভ বাট কথা বলে। পিপল গেট দ্য আইডিয়া, পিপল গেট দ্য আইডিয়া। হ্যাঁ, মানে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ঢাকাতে ভালো জব ছেড়ে আমি এখন কি হলো ডোর ড্যাশ করবো বা এইসব ব্লু হুম, কলার জব করব, এই একজন আই থিঙ্ক দুইজনের ছেলে এটা মেয়ে চিন্তা। ভালো যে হয় না তা না, বাট ইটস ইটস ভালো ডিফিকাল্ট। বলতে এত ভালো হয় যে নাসাতে জব করে বা হার্ভার্ডে পড়ে বা এমআইটিতে পড়ে। তুমি আহ, আমি যতটুকু জানি যে তোমার বাংলাদেশি কারিকুলাম থেকে তোমার হচ্ছে এখন তো ডিইআইটিআই এসব বাদ দিয়ে দিছে, তো হার্ভার্ড এমআইটিতে মেধা নিয়ে ঢোকা মানে ইম্পসিবল না, আনপসিবল অনেকটা এরকম। মানে অনেকে অনেক ভিডিও টিডিও বানায়, বাট আমার একটা অবজারভেশন আমি জিনিস যেটা দেখছি বলবো, যে একটা জিনিস ডাইভার্সিটি, বলবো, ইকুইটি, ইনক্লুশন এইসব জিনিস না থাকলে জাস্ট মেধা দিয়ে ঢোকাটা অনেক ডিফিকাল্ট। না একটা জিনিস বলবো, যে এইটা মানে হুট করে আমার মাথায় আসলো, বাট আগের পয়েন্টটা শেষ করব। আগের পয়েন্টটা যেটা শেষ করি সেটা হচ্ছে যে ছেলে মেয়ে এখানে মানুষ হওয়া নেই। আমি যখন এই যে এখানে জুমার নামাজ পড়তে যাই না, জুমার নামাজ যখন পড়তে যাই মানে মসজিদ মোটামুটি ভরাই থাকে, কিন্তু আমি ম্যাক্সিমামই দেখি আমাদের মতো যারা ইমিগ্রেন্ট, যারা এই মানে ইমিগ্রেন্ট তাদেরই দেখি। আমি কোনো ফার্স্ট জেনারেশন দেখি না, সেকেন্ড জেনারেশন পোলাপান খুব কম দেখি। তুমি তোমার মানে আমরা যারা আমরাই নামাজ পড়ি, আমাদের ছেলে মেয়ে নামাজ পড়তে আসবে না, এটা এটা স্বীকার করে নিতেই এবিসিডি হবে। যাদেরকে বলা হয়, রাইট, এবিসিডি মানে আমেরিকান বর্ন কনফিউজড দেশি, হ্যাঁ, এবিসিডি যাদেরকে বলা হয় আর কি। তারা নামাজ পড়তে আসে না, আমি দেখি না রে ভাই। আমি দেখলে তো বুঝতাম যে না এই লোক, আমি এমন করে আর কাউকে দেখি নাই এখানে যে তার থার্ড ফোর্থ জেনারেশন। হ্যাঁ, 3 নম্বর। আমেরিকা কিন্তু না, অনেকেই ওটা আছে তো অনেক যাদের, দূরে, অনেক দূরে। হুম। হ্যাঁ, যাদের দাদারা পরদাদারা কিন্তু আসছে, অনেকে আছে না, আমেরিকা কিন্তু অনেকে আছে। আইওয়াতে হচ্ছে ইউএস এর প্রথম মস্ক, সেই আইওয়াতে সব থেকে কম মুসলমান থাকে। তো সেটা হচ্ছে একটা কথা, যে আমেরিকাতে কিন্তু অনেকে আছে যাদের বাবা দাদা, তোমাদের ওই যে টলেডোর যে মসজিদগুলো সেগুলো কিন্তু 1800 সালে বানানো, অনেকগুলা 1900 সালে বানানো, প্যারিসবার্গের মসজিদটা। তো আমি কিন্তু এমন খুব কম লোক দেখছি যে ওই পরদাদা মুসলিম, তার ছেলে তার নাতি তার পুতি সে মুসলিম আছে, এখনো নাই। ঠিক আছে, এগুলো সব ইয়ে হয়ে গেছে, ড্রিল হয়ে গেছে। সো ভবিষ্যৎ হয়তো হবে, বাট ওই যে সবাই যেটা মনে করে যে দিনও থাকবে, দুনিয়াও থাকবে, বাপ মাকেও দেখবে, এই করবে সেই করবে, এত কিছু হবে না। ঠিক আছে, 2 নম্বর যে আইডিয়াটা আমি যেটা বলতে চাচ্ছি, যে অনেকে যেটা মনে করে যে আমি এখানে এসে ডোর ড্যাশিং করে ছেলে মেয়েকে কষ্ট করলে ছেলে মেয়ে ভালো থাকবে বা ভালো কিছু করবে। হ্যাঁ, মানে মিডিওকর হয়তো একটা কিছু জব টপ করবে, বা হয়তো একটা আইটি, মানে একটা সিএস ডিগ্রি নিয়ে একটা আইটি জব করতে পারে এই সে। কিন্তু ওই যে হার্ভার্ড বা ইয়াতে যাইতে হলে বাপ মায়েরকেও ওইরকম ক্যালিবার থাকা লাগে। বাপ মা যদি মনে করো দেশে ব্যারিস্টার ইঞ্জিনিয়ার ডক্টর না হয়, বা এখানে এসে ডক্টর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার না হয়, তার ছেলে মেয়ে কিন্তু ওই লেভেলে যাইতে পারে না লাইক এখানে সাধারণত। হাই স্কুলে তোমার যদি তো সে হচ্ছে হাই স্কুলে 5-10 বছর পড়াশোনার যে এই সুযোগটা যদি পায়, হুম, বাংলাদেশে যেরকম ধরো বাংলাদেশের পড়াশোনার স্টাইল তো মাঝখানে খুবই বাজে ছিল, স্পেশালি তোমার আমি যেটা দেখছি যে ক্লাস 8-এ মনে হয় এরকম ছিল যে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এটা এটা এটা, এখন তোমরা 5 জন ফ্রেন্ড মিলে তোমরা হচ্ছে নিজেদের মধ্যে তার চেতনা এবং এটা নিয়ে হচ্ছে আলোচনা করো। মানে এটা নাকি তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বই এসব টেসব ছিল। মানে 8th গ্রেড, মানে ওদের বয়স কিন্তু অনেক, কত 14 বছর, হুম। 13-14 বছর। সো এই এই জিনিসটা বাংলাদেশের অবভিয়াসলি অবস্থা মানে এখনো খারাপ। হুম। তো যাই মানে হোক, অবভিয়াসলি মানে আমি ইন জেনারেল বলতেছি, বই তো আর এত তাড়াতাড়ি হ্যাঁ, চেঞ্জ করা যাবে না। বাট হোয়ার তুমি যদি এইখানে একটা মোটামুটি ওরা এক্সপোজার পায় 6-7 বছর যদি হাই স্কুলে, ভালো স্কুল, কারণ এখানে সব স্কুল তো ভালো না, অনেক স্কুল আছে যে না শুট না, টুট করে অস্থির অবস্থা। তো হুম হুম এরকম হুম, ভালো এই স্কুলে জন্য হইলে তোমার ভালো তাদের জন্য লোকেশনে আছে থাকতে হবে। তোমার
টপ কলেজগুলোতে আমেরিকা যাওয়াটা, আইভি লিগে যাওয়াটা এই কিছুটা হইলে জিনিসটা কিন্তু অনেকে পসিবল, মানে বুঝে না বেটার আর কি, যে চান্সেস আর হায়ার। না, আমেরিকা কিন্তু এই জিনিসটা অনেকে বুঝে না যে ধরো এখানে স্কুলিং এর যে ব্যাপারটা তোমার জিপ কোডের উপর ডিপেন্ড করে। এখন তুমি রাইট, যদি রাইট। এমন এমন এলাকায় থাকো যেখানে মানে হোয়াইট আমেরিকান কম থাকে, অ্যাফ্লুয়েন্ট আমেরিকান কম থাকে, যেখানে লো ইনকাম লোকজন কম থাকে, সেখানে তোমার স্কুলে সেটা রিফ্লেকশন থাকে, স্কুলে সেখানে ফান্ডিং রিফ্লেকশন কম থাকবে। থাকে, স্কুলে সেখানে টিচার কম থাকে, রাইট? দেন দেখা যায় যে এমন এমন আমি শুনছি যে কিছু কিছু স্কুলে আছে, ধরো তুমি সায়েন্সের সব সাবজেক্ট পড়ানোর টিচার নাই, তো তুমি হয়তো ফিজিক্স পড়লা কিন্তু কেমিস্ট্রি পড়ার টিচারই নাই। সো তুমি কিন্তু কেমিস্ট্রির উপর পরীক্ষা দিতে পারবে না, এপি দিতে পারবে না। তো তুমি যদি এপি না দাও তাহলে তুমি কি করতে পারলা না? তাও তুমি ওই যে ইউনিভার্সিটি যখন ভর্তি হবা, এখানে তো ওই যে এপি দিয়ে এপি স্কোরটা দেখে, স্যাট দেখে, তো তুমি তো বায়োলজি পড়োই নাই, কেমিস্ট্রি পড়োই নাই, তুমি তো প্রিমেড কোর্সে ঢুকতে পারবে না। তুমি কিন্তু ডাক্তার হওয়ার যে রুটটা তোমার জন্য বন্ধ হয়ে গেল ওভারঅল, রাইট? আর হইতে হইলে তোমাকে আবার নিজের থেকে পড়ে টাকা পয়সা খরচ করে ইয়ে করতে হবে। কিন্তু তুমি যদি ভালো ইনকাম করতে পারো, হোয়াইট অ্যাফ্লুয়েন্ট নেইবারহুডে থাকো, তাহলে তোমার জন্য মানে ওই দরজাগুলো খুলে যাবে। সো অনেক কিন্তু আছে এর মধ্যে আর কি। তো যাই হোক, ওই ডিসকাশন আর ওদিকে না যাই। এখন কথা হচ্ছে যে রাইট, আমাদের ইমিগ্রেন্টদের আসলে জন্য অনেক, আমেরিকা আমরা আমরা আসলে এই তোমার এই ছেলেমেয়ের ফিউচার কি হবে এটা মোটামুটি মনে হয় আমরা পিকচারটা দিয়ে দিছি। বাট আমার মনে হয় যে আসলে এইচ ওয়ান সবচেয়ে বি ভালো নিয়ে না। একটু কথা বলা উচিত, কারণ আমাদের কিন্তু হ্যাঁ, অলরেডি অনেক রাত হয়ে যাচ্ছে। সো এইচ ওয়ান বি নিয়ে একটু হালকা পাতলা কথা মনে হয় আমরা বলতে পারি, রাইট? নাকি আজকের পডকাস্টে কিন্তু এই আলোচনাটা আসতে পারে। হ্যাঁ, 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 মামদানিকে এইচ নিয়ে ওয়ান কি বি আমরা কথা বলছি, বলে ফেলছি মনে নাকি? মামদানকে নিয়ে হালকা পাতলা টাচ করছি, সো দ্যাটস হালকা গুড, পাতলা টাচ দ্যাটস ডান। করছি, হ্যাঁ। হ্যাঁ, রাইট। বাট যাই হোক, মামদাকে নিয়ে আরেকদিন But কথা বলবো আমার যে। he had a very charismatic, হ্যাঁ, campaign, হি ডিড এ ভেরি definitely. গুড জব ম্যান। মানে এর আগে নিউ ইয়র্কে কে মেয়র হইতো কে মেয়র না হইতো এটা নিয়ে কারো মাথা ব্যথা ছিল না। ডিব্লাজিও ছিল, তারপরে হচ্ছে কি এরিক অ্যাডাম ছিল, মাঝখানে Eric কে Adams আরেকজন ছিল। ছিল, কি আসছে কে গেছে, কে কে পাত্তা দিছে? এই লোক যেই দাঁড়াইছে, সাথে সাথে মানুষজনের সবাই চরক গাছ, সারা আমেরিকার লোকজন কথা বলতেছে, রাইট? এইটা নিয়ে কথা বলতেছে, প্রেসিডেন্ট ওভাল অফিসে বসে কথা বলতেছে, ইমাজিন। কথা বলতেছে। জাস্ট একটা সিটির মেয়র ম্যান, ইটস এ লোকাল গভর্নমেন্ট, ইভেন ইটস নট ইভেন স্টেট গভর্নমেন্ট, ইটস এ লোকাল গভর্নমেন্ট। ফক্স নিউজ তো রাইট, মাথা খারাপ হয়ে গেছে। শন হ্যানিটি যে একদম। কান্নাকাটি করছে স্টুডিওতে এসে, দেখছো কিনা জানি না। ও মাই গড, দেখি নাই, দ্যাট দেখতে ওয়াজ হবে। সিন ম্যান। ওই যে দ্যাট ওয়াজ বিবেক আয়সা যে বলতেছিল, হাউ ডেমোক্রেটস আর লুজিং বাই উইনিং, এটা দেখছো? মানে ও এসে না, বলতে ওটা যাচ্ছে দেখিনি। ডেমোক্রেটসরা, মানে ফক্স নিউজে এটা এরকম নিচে আসছে, হাউ ডেমোক্রেটস আর লুজিং বাই উইনিং। হ্যাঁ, বিবেক হোয়াট এটা দ্য নিয়ে আলোকপাত করতে আসছে। মানে ওই লোক বিবেক বি নিজে লাইক যে, দাঁড়াইলে জিতবে না। ভাই ওর অবস্থা এত খারাপ, আমি ওকে দেখলে মায়া লাগে, ওরে যেভাবে ডিচটা করছে ভাই রে ভাই, স্যাড, ও- পুরাই স্যাড। ওকে তো রিপাবলিকান টিকিট দিছে মনে হয় ইয়াতে, ওহাইওতে। ও জিতবে না, আই থিঙ্ক। দেখা যাক। ইয়া, যাই হোক, সে অন্য জায়গায় যাই, অন্য কথা বলি। এইচ ওয়ান বি, মেইন কথা হচ্ছে এইচ ওয়ান বি। আমার কথা হচ্ছে যে ভাই, আপনারা আমেরিকায় আইসেন না, আপনারা আমেরিকার কথাবার্তা চিন্তা ভাবনা বাদ দেন, অন্য অন্য ভাষা শিখেন, চাইনিজ ভাষা শিখেন, ইউরোপিয়ান ভাষা টাষা শিখেন, অন্য দেশে যান। মেইন কথা হচ্ছে এইটা। এইখানে এইচ ওয়ান বি, এসটেম, ওপিটি, এইসবের যে হেডেক, এই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ যে পরিমাণে মানুষকে ইয়ে করতে হয়, I don't think it's worth it, man. I don't think it's worth it. It's not even worth a beat. হ্যাঁ, এখানে অনেক তুমি ভালো ভালো ইউনিভার্সিটি আছে, এমআইটি আছে, হার্ভার্ড আছে। পড়েন, আসেন, আসেন, যদি চান্স পান আসেন, পড়েন, দেন চলে যান। Go back to another country. It's not worth it to live in this. I don't know. মানে আর তুমি মানে একটা ভিডিও দেখছো কি না, যে একটা ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনে হয়, ও সিলিকন ভ্যালিতে 160K এর জব করতো, অ্যান্ড যখনই অ্যানাউন্সমেন্টটা আসছে, দ্য ফার্স্ট থিং দ্যাট হি সেড, ও এসে বলছে যে আই জাস্ট কুইট মাই জব। অ্যান্ড ও বলতেছিল যে আই ডোন্ট কেয়ার যে H1B নিয়ে 6 মাস পরে কি হবে না হবে, হ্যাঁ এটা হইতেও পারে, এক্সিকিউশন নাও হইতে পারে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে আমি আমার পিস অফ মাইন্ডটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দিই, এবং এই 6 মাস কি হবে না হবে, ও মানে হি হ্যাজ এ ভেরি গুড জব, 160K সিলিকন ভ্যালিতে এখন জব কন্টিনিউ থাকা, মানে জব আগে অনেকেই পাইছে 2-3 বছর আগে, এখন তো সব জব টব নাই হয়ে যাচ্ছে। সো হি হ্যাজ দ্য জব, বাট ও কুইট করছে, তার অনলি রিজন হচ্ছে ও তো জানে না যে ওর আসলে জবটা থাকবে কিনা, কারণ H1Bতে এটা তো লটারি, নো ওয়ান নোজ, অ্যান্ড 100K এই সেই হ্যান ত্যান। হি জাস্ট সে যে আই কুইট, আমি এই
মানে আমার পিস অফ মাইন্ড নষ্ট হবে এমন কিছু আমি করতে চাবো না। আই ওয়ান্ট গো ব্যাক টু মাই কান্ট্রি অ্যান্ড হি জাস্ট লেফট অ্যান্ড হি ইজ স্টার্টিং হিজ ওন কোম্পানি অ্যান্ড এভরিথিং। হি ইজ আ ট্যালেন্টেড গাই, সো আই গেস হি উইল ডু গুড। অ্যান্ড নট অনলি দ্যাট, তোমার হচ্ছে অন্যান্য দেশে তো দেখলাম যে অনেক রকম ভিসা অপরচুনিটি আছে, আমি অতটা এক্সপ্লোর করি নাই। বিশেষ করে চায়না থেকে অনেকেই অনেক অনেক ইনভাইটেশন আসতেছে অনেকের কাছেই। অ্যান্ড দেন মানে এই মানে অন্য কান্ট্রিতে যদি তোমার এরকম অপরচুনিটি থাকে যে তারা তোমাকে ডেকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড দেন তোমার কাজকে তারা ইভ্যালুয়েট মানে ইয়ে করতেছে, তারা অ্যাপ্রিসিয়েট করতেছে। আর সেখানে যেখানে তোমাকে এমন একটা কান্ট্রিতে তোমাকে থাকতে হচ্ছে যে এখানে তোমার এক হচ্ছে জেনোফোবিয়া, রেসিজমকে তোমাকে ফাইট করা, এটা দুই এটা হচ্ছে কিন্তু তোমার তোমার হচ্ছে জাস্ট ইউএস এর ক্ষেত্রে, মানে তুমি এই কথাটা তোমার হচ্ছে, তুমি তুমি শুরু করার আগে তুমি হচ্ছে জাস্ট ইউএসএ না, তুমি এট দ্য সেম টাইম কানাডা এবং হচ্ছে অস্ট্রেলিয়া, আর কি আছে, আর কোনো কান্ট্রি আছে কি? ইউকে তো আসলে ওদের তো ইকোনমির যে অবস্থা ওইটা নিয়ে কথা বলে লাভ নেই, বাট তোমার তুমি জাস্ট হচ্ছে এই তিনটা কান্ট্রি নিয়েই হচ্ছে তুমি একটু ইয়ে করো, কারণ বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পোলাপান এই তিনটা কান্ট্রিতে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, এই তিনটা কান্ট্রির নাম শুনলে বাংলাদেশের মানুষের মাথা নষ্ট হয়ে যায়, মানে ওয়াও হুম এত হুম। সুন্দর, কেমনে কি। সো তেমনি কি। এটা কিন্তু একটা প্যাটার্ন। অস্ট্রেলিয়াতেও কিন্তু হচ্ছে তোমার প্রচুর প্রোটেস্ট হইছে এগেনস্ট হুম মাইগ্রেশন, হুম। ক্যানাডাতেও হইছে। সো ইটস এ প্যাটার্ন। ওকে, সো নাও ট্রু। ইউ হ্যাভ দ্য প্ল্যাটফর্ম। মানে তুমি তুমি হচ্ছে দেখো, আহ, প্রথম কথা হচ্ছে জবের পরিমাণ অনেক কমে গেছে, অনেক কমে গেছে, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড জবের প্রচুর পরিমাণ লে অনেক অফ কমে হচ্ছে। গেছে, প্রচুর লেফ হচ্ছে। সো একটা এখানে এসে একটা গ্র্যাজুয়েশন করে ডিগ্রি নিয়ে জব যে আদৌ হবে, এটা হাইলি, মানে এখন মানে মানে আনলাইকলি। এই জিনিসটা হয়তো বা গত বছর হয়তো বা এই আমার স্টেটমেন্টটা সত্য নাও হইতে পারে, আগামী বছর এই স্টেটমেন্টটা সত্য নাও হইতে পারে, বাট ফর দিস ইয়ার ডেফিনেটলি ইটস ট্রু বিকজ উই আর হিয়ার অ্যান্ড উই আর সিইং ইট। অ্যান্ড কানাডার ব্যাপার হচ্ছে, কানাডাতে কেন বেশিরভাগ মানুষের ডোর ড্যাশিং আর হচ্ছে উবার চালাইতে হয়, কারণ কানাডার ইন্ডাস্ট্রি দিক দিয়ে ওরা অনেক উইক, অনেক উইক। মানে তুমি যদি ধরো একটা কানাডার জিডিপি আর ধরো ওহায়োর জিডিপি, ওহায়ো ইজ এ মিডল অফ নোয়ার, ওহায়ো কেউ পাত্তা দেয় না, ওহায়োর ওহায়ো কি কেউ পাত্তা টাত্তা দেয়? নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়ার লেভেলে ওহায়োতে কেউ ধরে না। ইউএস এর র্যান্ডম ওই তো একটা চিনেই স্টেট, না। অনেকে হুম চিনেই না। হুম। তোমার ইউএস এর র্যান্ডম একটা স্টেট, ওহায়োর জিডিপি আর হচ্ছে কানাডার জিডিপি হচ্ছে তোমার সেম, অলমোস্ট ও সেম, রিয়েলি, আই লাইক ডিডন্ট নো দ্যাট। অলমোস্ট লাইক তাহলে কানাডার 80% অবস্থা অফ তো ইট। খুবই খারাপ। ধরো কানাডার জিডিপি যদি 100 টাকা হয়, ওহায়োর জিডিপি হচ্ছে 80 টাকা। হ্যাঁ, সো ওয়াও। হ্যাঁ, হবে না কেন? তোমার কানাডার পুরা ওদের ইকোনমি তো রান হয়ে হচ্ছে তোমার ওদের বর্ডার দিয়ে। তুমি যদি হচ্ছে হুম। স্যাটেলাইট দিয়ে রাতের বেলা হচ্ছে তুমি দেখো, দেখবা যে লাইট জ্বলতেছে শুধু বর্ডার হ্যাঁ, লাইট এরিয়াতে, খালি হচ্ছে ওইদিকে কোনো বর্ডারে। লাইটই হ্যাঁ। নাই। হ্যাঁ, হুম ওইদিকে হুম। কোনো লাইটই নাই। সো কানাডার 65% পপুলেশন হচ্ছে এই বর্ডার এরিয়াতে থাকে, ইমাজিন, মানে 65% পপুলেশন। অ্যান্ড অস্ট্রেলিয়াও তো সেম। অস্ট্রেলিয়া হচ্ছে হিউজ একটা কান্ট্রি, অনেক সুন্দর একটা কান্ট্রি, বাট সিলেক্টিভলি কয়েকটা জায়গায় হচ্ছে মানুষ থাকে। সো এরকম একটা জায়গার জন্য যাদের ধরো বাংলাদেশে অলরেডি অনেক ভালো অপরচুনিটিস আছে, সেটা রেখে এরকম একটা গ্যাম্বলিং করার আগে আমার মনে হয় একটু নিজেকে কোশ্চেন করা উচিত। আর ওই যে তুমি যে বললা যে ভ্লগিং করে, এই যে আসেন আজকে, আমরা দুজন ভিসা পাইছি, আমাদের এই দুজনই হাজব্যান্ড ওয়াইফ এখানে আসতে পারছি, পূর্ণতা পাইছে, আর আদারওয়াইজ পূর্ণতা পাইতো না, এটা সেটা, হুম মাঝখান দিয়ে মেট্রো রেল ভাঙা টাকা মাথার উপরে পড়তেছে, এই দেশে আর থাকা যাবে হুম। না, হ্যাঁ এই দেশ আমার নয়, এটা সেটা। সো সো মেনি থিংস। এখন প্রত্যেকটা দেশেরই কিছু প্রোজ অ্যান্ড কনস আছে। দেশের বাইরে মানেই হচ্ছে ওই যে কি যেন, লাইক কি যেন একটা আছে না যে বাগান টাইপের থাকে, অনেক সুন্দর বাগান, হুম হুম। সাজানো বাগান, গোছানো বাগান, দ্যাটস নট ইট। ছবিতে মনে হয়, বাট এখানে লাইফ অনেক স্ট্রাগল আছে। হিউজ স্ট্রাগল। এখন অনেকের অনেক রকম ইয়া থাকে যে প্রেফারেন্স থাকে, না আমি দেশের বাইরে ওয়েস্টার্ন লাইফস্টাইলটা এমব্রেস করবো। আই লাইফ মানে মানে তুমি স্বীকার করো আর না করো, হলিউড কিন্তু এরা কিন্তু খুব ভালো একটা কাজ করছে, মানে ভালো একটা, দে ডিড এ গুড জব, নট এ ভালো কাজ, দে ডিড এ গুড জব অ্যাডভার্টাইজিং ওয়েস্টার্ন লাইফস্টাইল টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এখন মানে ওয়েস্টার্ন রাইট। লাইফস্টাইল, পার্টি, এই যে ইয়া করা, মটত খাওয়া, এগুলো কিন্তু অনেক মানে অনেকের কাছে এটা কিন্তু একটা হিউজ লেভেল একটা ব্যাপার, যে না এই জিনিসটা আসলে লাইফে থাকা উচিত। হ্যাঁ, ফ্রি অ্যান্ড এই এই যে এই ব্যাপারগুলো আর কি, ঠিক আছে। সবাই কিন্তু আবার মানে
অনুশাসনমূলক লাইফটা অনেকের পছন্দ না, সো দ্যাটস ইট, ওকে, তোমার যদি এটা মনে হয় যে ইউ কেয়ার অ্যাবাউট দ্যাট, হ্যাঁ, দেন ইটস ওকে। বাট তুমি যদি মনে করো যে ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য তুমি এখানে এসে ছেলেমেয়েকে ভবিষ্যৎ দিয়ে উদ্ধার করে ফেলবা, দ্যার ইজ এ গুড চান্স যে ছেলেমেয়ে হয়তো ভালো ক্যারিয়ার গড়বে, বাট দ্যার ইজ এ গুড চান্স দ্যাট দে ওন্ট রেকগনাইজ ইউ। এবং মোস্ট অফ দ্য কেসেস আমি দেখছি ইমিগ্রেন্ট বাপ মাকে তার ছেলেমেয়েরা, হ্যাঁ, আই থিঙ্ক মানে তারা ছেলেমেয়েরা বলবো না যে তারা হেট করে, বাট ইমিগ্রেন্ট ছেলেমেয়েরা ফার্স্ট জেনারেশন যারা থাকে তারা ছোট চোখে দেখে তাদের বাপ মাকে, এক। আর দুই হলো যে মানে তারা মনে করে যে দে আর লেস, মানে তারা এনাফ আমেরিকান না, তারা এনাফ কানাডিয়ান না, তারা এম্বারেস ফিল করে তাদের বাপ মাকে নিয়ে অনেকেই, না, এক। আর তারা তো দুই আসলে হলো নিজেদের আইডেন্টিটি নিয়েই তো কনফিউজ থাকে সারা জীবন, নিজেদের একটা আইডেন্টিটি ক্রাইসিসে নিয়ে দে থাকে, আর হ্যাঁ, কনফিউজড। হিউজ মানে একটা আইডেন্টিটি এটা ক্রাইসিসে থাকে। দেয়ার ইজ নো ওয়ে এই জিনিসটা তোমার হচ্ছে ইয়ে করা যাবে। আর তুমি যে হুম নোটে বললা যে তোমার বাংলাদেশে অনেকে হচ্ছে যে তোমার বাংলাদেশে স্পেশালি মেয়েরা তাদের ড্রেস আপের ক্ষেত্রে বাংলাদেশে কিছু তোমার ফ্রিডমের ইয়ে আছে, সমস্যা আছে, অবভিয়াসলি দ্যাটস নো ডাউট অ্যাবাউট হুম ইট। কিন্তু আমি যেটা দেখি, ধরো আমি তো মাঝে মাঝে ফেসবুকে মানে মানুষের একটা জেনারেলাইজ যে ব্যাপার যেটা দেখি, স্টেটমেন্টটা এরকম যে বাংলাদেশেই মেয়েদের কোনো নিরাপত্তা নাই, পৃথিবীর আর সব দেশে হুম মেয়েদের অনেক নিরাপত্তা আছে। তারপরে ধরো পৃথিবীর আর কোনো দেশে হচ্ছে মেয়েদের দিকে হচ্ছে তোমার কেউ খারাপ নজরে তাকায় না, মানে কয়েকটা ছবি দেয়, হুম সাপোজ ধরো র্যান্ডম একটা ছবি দিছে নিউ ইয়র্ক সাবওয়েতে হচ্ছে তোমার হচ্ছে একজন দাঁড়ায় আছে, কেউ নাকি তাকাচ্ছে না তার দিকে। এখন তারা তো জানে হুম না যে নিউ ইয়র্ক সাবওয়েতে হচ্ছে ছিনতাই হয় না, তারা হচ্ছে ছিনতাই করে মেরে চলে যায় এবং এটার কোনো বিচারও হয় না। বাংলাদেশে তো হুম ধরো অ্যাটলিস্ট কেউ মারা গেলে অ্যাটলিস্ট সেটার বিচার হয়, রাইট? সামহাও পুলিশ যদি ইচ্ছা করে তাহলে হচ্ছে সামহাও তারা ফাইন্ড আউট করতে পারে, রাইট? মানে হুম ইন জেনারেল আমি যেটা দেখি আর কি। কিন্তু এইখানে কিন্তু এরকম অনেক ডেঞ্জারাস কাহিনী হয়। আবার রিসেন্টলি একটা কাহিনী দেখলাম যে বাংলাদেশে ওই যে হসপিটালে তোমার ডোম থাকে না, ওই যে 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 হচ্ছে লাশ কাটে, হুম সে কিনা হচ্ছে তোমার কোনো একটা ডেড বডির সাথে খারাপ একটা কাজ করছে। হ্যাঁ, তো এই জিনিসটা নিয়ে দেখলাম যে আবার মানে বিশাল একটা তোমার ইয়ে হয়েছে যে বাংলাদেশে নারী কোথায় নিরাপদ, নারী তো হচ্ছে মরে যাওয়ার পরেও নিরাপদ না। ভাই, বাংলাদেশ নিয়ে মানে এই জিনিসটা কিন্তু বাংলাদেশে মনে হয় আমি আমি চিন্তা করি নতুন ঢুকছে। এটা লিটারেলি এটা দেশের বাইরে এটা মনে হয় যে এইটা সাইকোলজিক্যাল কন্ডিশনটা এটা একটা নন কন্ডিশন। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটা নিয়ে একটা মুভি আছে, এটা জানো তুমি? দেয়ার ওয়াজ এ মুভি না অ্যাবাউট ইট, না না, হলিউডে এটা জানতাম নিয়ে না। একটা মুভি আছে। মানে এই বিকৃত মেন্টালিটি নিয়ে একটা মুভি আছে। সো আমার কাছে মনে হয় যে খারাপ ভালো পৃথিবীর সব দেশেই আছে। দ্য ফ্যাক্ট দ্যাট যদি আমরা বলি যে বাংলাদেশেই নারীরা নিরাপদ নয় আর সব দেশে নিরাপদ, আই আই ফাইন্ড ইট ফানি। যেরকম আমি মনে হয় 2016-এ বালিতে গেছি। সো বালি হুম তোমার খুবই টপ একটা ডেস্টিনেশন। তো সেখানে আমরা কোনো একটা জায়গায় যখন ঘুরতে গেছিলাম সেখানে দেখলাম যে 4-5টা জার্মান মেয়ে হচ্ছে হেঁটে যাচ্ছে, লাইক সোলো হুম ট্রাভেল করতেছে সামথিং। ওই বালিতে যারা বালিনিস, তারা কিছু থাকে না তোমার এলাকার বখাটে টাইপের পোলাপাইন, তারা হচ্ছে মেয়েগুলা যখন যাচ্ছে তারা হচ্ছে টিজ করা শুরু করছে, রাইট? সো হুম টিজ করা শুরু হুম করার পর ওই মেয়েগুলা হচ্ছে তাদেরকে একটা মানে তাদের দিকে একটা মিডল ফিঙ্গার দেখায় তারপরে চলে গেছে ওইখান থেকে। কিন্তু হুম আমি হুম হুম কিন্তু মানে মাই পয়েন্ট ইজ যে বালির মতো স্বর্গীয় একটা জায়গার মধ্যেও মেয়েরা ইপটিজিং এর শিকার হয়। এবং সেখানে কিন্তু ধরো আহ, এই আমরা যে মনে করি যে না বাংলাদেশ ছাড়লে আমাদেরকে কেউ টিজ করবে না, বাংলাদেশ ছাড়লে আমাদের চিন্তাই হবে না, এই এই জিনিসটা এই মেন্টালিটিটা আমার মনে হয় রাখার আগে আরো কয়েকবার খোঁজ খবর নেওয়া উচিত। কারণ ওই এক্স্যাক্টলি। কাপল ভ্লগ দেখে কিন্তু দেশের বাইরের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নৈতিক অবক্ষয় এগুলা জানা সম্ভব না, তাই না? না না না, আমি জাস্ট একটা জিনিস, আমি তোমার সাথে তোমার কথা শোনার সাথে সাথে আমি একটা জিনিস করলাম, সার্চ করলাম যে 2000 আমেরিকাতে, হ্যাঁ, 2015 সালের ডাটা অনুসারে এর রিসেন্টলি ডাটা আছে কি না, ওকে, যাই হোক, 15 সালে 18 সালে একটা ডাটা অনুযায়ী যে 37, আচ্ছা না, আরেকটা আরেকটা ডাটা দেখি, আচ্ছা, রেপ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, রেপ স্ট্যাটিস্টিক্সটাই দেখি।
বাই কান্ট্রি, হ্যাঁ বাই কান্ট্রি রিপোর্টেড দ্য হাইয়েস্ট। এক নাম্বার কোন কান্ট্রি বলতে পারো? এক নাম্বার হচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস, 117। এইটা আমি ভাই, এইটা এটা পার আমার মাথায় 100,000। জীবনেও আসতো না। এটা আমি ইংল্যান্ডে হচ্ছে, জীবনেও গেস করতে পারতাম না। এবং এটা উইকিপিডিয়াতে আছে। সিভিলাইজেশন সো যেখানে স্টার্ট হয়েছে, সিভিলাইজেশন হ্যাঁ, যেখানে স্টার্ট হয়েছে অ্যাপারেন্টলি, অ্যাপারেন্টলি, সাপোজেডলি। অ্যান্ড হ্যাঁ, হ্যাঁ। সাপোজিটলি, অ্যান্ড দেন ওটা হচ্ছে 100,000-এ 117, এটা 2022 সালের স্ট্যাটিস্টিক্স। অ্যান্ড দেন দেন আছে গ্রেনাডা, আছে বতসোয়ানা, আছে পানামা, আছে সাউথ আফ্রিকা, ফ্রান্স, ফ্রান্স আছে, নিউজিল্যান্ড। আই থিঙ্ক টপ ও 10-এর মধ্যে এই মাই গড, কান্ট্রিগুলো আছে। ফ্রান্স আছে? কি বলো, ফ্রান্স তো হ্যাঁ, হচ্ছে অনেক ফ্রান্স আছে। ম্যাজিক্যাল একটা সিটি, তোমার প্যারিস, তারপর হ্যাঁ, হচ্ছে পিছনে আইফেল টাওয়ার, মানে এইখানে কিভাবে এইসব কাজ হয়? ইউ নো, আই দেন আইসল্যান্ড পর্যন্ত আছে, এল সালভাদর, স্কটল্যান্ড, ফিনল্যান্ড, নরওয়ে, অ্যান্ড দেন ইউএস। ফিনল্যান্ড, নরওয়ে কিন্তু অনেক ফিনল্যান্ড, সভ্য নরওয়ে তো মানুষ। অনেক ভালো, অনেক সভ্য, মানে রাইট। ওদের লাইফস্টাইল কিন্তু ইউএস এর থেকে ফার ফার বেটার, লাইক ওয়ে এবং বেটার। তারা আমি ইমিগ্রেন্টদের কথা তাদের বলতেছি না, আমি যারা ওইখানে যারা ওদের সিটিজেন ওদের কথা বলতেছি। ইউএস এর সিটিজেন আছে হোমলেস টোমলেস, টাকা খাইতে পায় না, এরকম অনেক সিটিজেন আছে ইউএস এর। বাট আই ডোন্ট থিঙ্ক লাইক রাইট নরওয়ে সুইডেনে কোনো মানুষের এরকম আন্ডার ডেভেলপ আন্ডার প্রিভিলেজ সিচুয়েশন আছে আই গেস। না, তারপরও তারপরও তোমার when it comes to এটা ইয়া মানে রেপ, তারা কিন্তু ইউএস এরও আগে, ফিনল্যান্ড, দেন নরওয়ে, দেন ইউএস, ড্যাম। তারপরে ডেনমার্ক, তারপরে কলম্বিয়া, তারপর বেলজিয়াম। হ্যাঁ, সো এই ভাই লিস্টে কলম্বিয়া এত বাংলাদেশ। পিছনে কেন? এখানে তো ধরো পাবলো এসকোবারের দেশ, এত পিছনে এটা কেমনে কেমনে পসিবল? হ্যাঁ, মানে অনেক 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 সময় তো রিপোর্টেড হয় না, বুঝো না? ইংল্যান্ড অনেক উপরে রাইট, আছে কারণ ইংল্যান্ডে এই জিনিসগুলো রিপোর্টেড হয়। কিন্তু অনেক কান্ট্রিতে রাইট। যে ইয়াগুলো নিচে, কারণ হচ্ছে ওরা হচ্ছে রিপোর্ট করে না আর কি। হ্যাঁ, সো আই ডোন্ট নো ম্যান, দিস ইজ ক্রেজি। অ্যান্ড আরেকটা ইয়া দেখতেছি, সেটা হচ্ছে ওয়ার্ল্ড পপুলেশন রিভিউতে রেপ স্ট্যাটিস্টিক্স বাই কান্ট্রি 2025। এইখানে নাম্বার 1-এ আসছে ব্রাজিল, নাম্বার 2-এ আসছে ফ্রান্স, 3 মেক্সিকো, 4 কলম্বিয়া তোমার কথা মতো, 5 সুইডেন, 5 জার্মানি, 6 সুইডেন, 7 হলো গুয়াতেমালা, দেন হচ্ছে ইকুয়েডর, দেন পাকিস্তান। থিঙ্ক অ্যাবাউট ইট। হ্যাঁ, পাকিস্তান, ইসরায়েল আছে, ও মালয়েশিয়াও আছে, মালয়েশিয়া ইসরায়েলের উপরে। সো ইটস ইন্টারেস্টিং। তুমি ইয়াটা, বাংলাদেশ কিন্তু অনেক নিচে, এবং ইভেন নাই এই লিস্টেই তো নাই। বাংলাদেশে আসলে আমি বলবো না যে ধরো বাংলাদেশে হয়তো ধরো ডেটার যারা কালেকশন করছে, আমার মনে হয় ডেটার কিছু বাংলাদেশে, আমি বলবো না বাংলাদেশে এত সেফ, ডেফিনেটলি বাংলাদেশে মেয়েরা অনেক সময় আনসেফ অনেক কিছু অবশ্যই এনভায়রনমেন্টের অবশ্যই। মধ্যে দিয়ে যায়। হ্যারাস, মানে আমি বলবো না যে হ্যারাসমেন্ট তো ডেফিনেটলি হয়, হ্যারাসমেন্ট অনেক হয় আর কি, বাট আই উড সে যে হ্যারাসমেন্ট পৃথিবীর সব দেশেই হয়, মানে মেয়েদের এক্স্যাক্ট, কিছু আমি যেটা ঝামেলা ফেস করতে হয়। আমরা যেটা মেন পয়েন্ট, যেটা আমি যে বলতেছি না যে বাংলাদেশে মেয়েরা একদম সেফ, একদম আমার মনে হয় না যে, আই আই ডোন্ট থিঙ্ক, মানে কোনো কান্ট্রি মেয়েদের সেফটি 100% নিরাপদ করতে পারতেছে না। আমার কাতার মনে হয় সৌদি আরব কাতার বা বা এরকম টাইপ, সৌদি আরব কাতার এরা দুবাই, বাদে বাকি সৌদি আরব। হ্যাঁ, হ্যাঁ, যেখানে আর কি শরিয়া লটা কিছু না কিছু ভাবে কোনো না কোনো দিক থেকে একটু ইমপ্লিমেন্টেড মানে দে হয়। আর লাইক আই জিরো ডোন্ট থিঙ্ক টলারেন্স, দেখা যাবে হাত পা কাইটা জিরো ফেলবে টলারেন্স। এরকম ব্যাপার স্যাপার। হ্যাঁ, হ্যাঁ, ওই জায়গাগুলো ছাড়া আমার মনে হয় না যে কোথাওই মেয়েদের নিরাপত্তা ওইভাবে নিশ্চিত করা যায়। ইভেন আমেরিকা, মানে মেইন পয়েন্ট যেটাকে মানুষজন আমেরিকা স্বর্গ, আমেরিকার নরওয়ে ব্যাপারে, স্বর্গ, হ্যাঁ, ইংল্যান্ড স্বর্গ, বেলজিয়াম স্বর্গ, এগুলো যে স্বর্গ দেখে, রাইট, এইসব কান্ট্রি, ফ্রান্স স্বর্গ। হ্যাঁ, সেইখানে কি লেভেলের এটা ডেটা দিয়ে প্রমাণ করা যায় যে এইখানে মেয়েরা কি পরিমাণ আনসেফ। কিন্তু এইখানে মানুষজন রেপ হইলে সেটা নিয়ে মানে কি, মানে এখন কি করবে, এটা নিয়ে কথা বলবে? কারণ তারা তো মানে এইখানে এই চিন্তা করেই আসছে যে এখানে এরকম হয় না, বাট যখন এখানে কোনো দ্য একটা অ্যাক্সিডেন্ট হোল হয়ে যায়। পয়েন্ট ইজ বাঙালি দেশের বাইরের সম্পর্কে ডাটা বা হচ্ছে কোনো ডকুমেন্টারি থেকে তথ্য নেয় না। বাঙালি দেশের বাইরের সম্পর্কে তথ্য আবেগ। নেয় হচ্ছে আরে কিসের আবেগ, কাপল ব্লগ থেকে। আবেগ তুমি বাদ দাও, কাপল ব্লগ থেকে হইতেছে তারা সব তথ্য নেয়, এবং কাপল ব্লগ গুলা তুমি তুমি দেখবা যে ভিউ বাড়ানোর জন্য
তারা কি করে, তারা হচ্ছে এই যে সুগার আজকে কোট করে। ঘুরতে গেলাম, আজকে আজকে আপেল কুড়াইতে গেলাম, তুমিও আপেল কুড়াইতে হ্যাঁ, গেছো, আমিও তো বাট আপেল আমি কুড়াইতে তোমাকে আরো গেছিলাম। আরো আরো হচ্ছে তোমার ড্রামাটিক আপেল করে যে টিকটক টিকটক করবে, হ্যাঁ। তোমারটা ভিউ বেশি পায় নাই, সো তোমাকে বাদ দিলাম আমি। হ্যাঁ, বাট হচ্ছে দেখবা যে ভিউ আপেল পাইলে আমিও কুড়াইলাম ধরা খাই আজকে, দিতাম। ভিউ পাইলে তুমিও ধরা খাইতা। তারপর হচ্ছে ধরো, আর তুমি তো ধরো পজিটিভ কিছু বলো না, তুমি তো যা হচ্ছে যে বলো যে এইটা এখানে এরকম কেন, এটা ওইখানে এরকম কেন, যেটা তুমি যেরকম, ধরো হ্যাঁ। যারা বল, হ্যাঁ যেটা যেরকম, রাইট, তুমি তো সুগার কোট করো না, রাইট। সো হুম, হুম। এখানে দেখবা যে তোমার হচ্ছে যে হ্যাঁ এত সুন্দর, এই যে ওয়াও কি সুন্দর, পিছনে দেখেন সাগর, পিছনে দেখেন হচ্ছে ঝর্ণা, এটা সেটা। সো এই যে তোমার ফটোজেনিক কিছু জায়গায় যেয়ে তারা হচ্ছে মানুষজনকে বোঝানোর চেষ্টা করে হ্যাঁ আমি অনেক হ্যাপি, তারপরে হচ্ছে আমার হুম। জামাই আমাকে অনেক আদর করে, এটা সেটা, আপনারা দেখেন, আপনারাও দলে দলে আমি আসেন। ওয়েস্টার্ন, আমি মডার্ন। আমরা এখানে রাইট, আমি আমি এখানে মডার্ন ইয়াগুলো শপিং করতে পারি। আমি এখানে ইয়াতে যেতে পারি, কি বলে, ওই যে সেফোরাতে যেতে পারি, সেফোরা রান করতে পারি। সেফোরাতে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেই হ্যাঁ, অনুযায়ী লিপস্টিক কিনতে পারি। হ্যাঁ, এগুলো রাইট বাংলাদেশে রাইট। পারেন আপনারা, এগুলো পারেন না। সো দ্যাটস ইট। সো যাই হোক, আহ, কথা হচ্ছে যে আমেরিকায় আসলে এখন মানে চাকরি বাকরির যে পরিমাণ অনিশ্চয়তা, আই থিঙ্ক মানে এখানে হ্যাঁ, পড়াশোনা করতে আসতে পারেন, নো ডাউট। আপনি যদি এখানে মানে ফুল ফুল স্কলারশিপ পান, রাইট। নো, হ্যাঁ, দেন হচ্ছে ভালো একটা ইউনিভার্সিটিতে আসতে পারেন, and ভালো একটা প্রোগ্রামে আসতে পারেন, দেন আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে, ইটস এ মানি ওয়েল, মানে যদি ফুল স্কলারশিপ আসে তাহলে তো কোনো কথাই নেই, যে এখানে তো কোনো সমস্যাই নেই, রাইট? যে আর যদি কিন্তু ধরো অনেকে হচ্ছে আছে, বাবার অনেক টাকা থাকে, বাবার অনেক টাকা আছে, বাবার একটা হ্যাঁ, ইন্ডাস্ট্রি আছে, বাবার সে এত হচ্ছে এখান টাকা থেকে যে, গ্র্যাজুয়েশন করা মাত্র যে তাকে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে বসাই দিবে। বাংলাদেশে কিন্তু এটা খুবই হ্যাঁ, কমন, বাংলাদেশে তোমার বেশিরভাগ হ্যাঁ, ম্যানেজিং ওই যে ডিরেক্টর হয় পিএইচপি 20 গ্রুপ বছর আছে না, বয়সে। পিএইচপি গ্রুপের ছেলে মেয়ে কিন্তু সব কানাডা না কোত্থেকে যেন পড়াশোনা করছে। আহ, আমার কথা হচ্ছে যে হ্যাঁ, বাপের যদি এত টাকা থাকে যে হ্যাঁ 20, 30, 50 লাখ টাকা চলে গেলে ইটস লাইক আ ড্রপ ইন দ্য ওশন, ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, তাহলে ঠিক আছে, আসতে এবং পারেন, করতে পারেন। এটা কিন্তু কিন্তু হেল্পফুল, বিকজ তারা কিন্তু বাংলাদেশ থেকে তারা কি শিখবে, তাদের যেহেতু দে হ্যাভ দ্য কেপাবিলিটি, দে শুড কাম অ্যাব্রোড, এবং অ্যাব্রোড থেকে তারা ওই নলেজটা নিয়ে তারা হচ্ছে দেশে ইউটিলাইজ করবে, বিকজ তাদের কাছে 1 কোটি টাকা 2 কোটি টাকা কোনো টাকাই না। তারা 4 বছর দেশের বাইরে থাকবে, এটা সেটা দেখবে, বাংলাদেশে যেয়ে দেখা যাবে ওইটা কাজে লাগাচ্ছে, রাইট। যেমন ধরো প্রাণ এরএফএল গ্রুপের যে ওই যে প্লাস্টিক ইন্ডাস্ট্রি, এটা কিন্তু হচ্ছে ওরা দেশের বাইরে থেকে দেখে দেখে তারপরে এই বাংলাদেশে প্লাস্টিক ইন্ডাস্ট্রি বিশাল লেভেলে ওরা ইয়ে করছে। তো হ্যাঁ ডেফিনেটলি প্রবাবলি ফর দ্যাম ইটস ওয়ার্থ ইট, বাট নর্মালি যারা এখানে আসবে যে না আমি এখানে সেটেল হবো, সেটেল হয়ে চাকরি বাকরি করে আমি এটা করবো সেটা করবো, সো তাদের জন্য এখন জিনিসটা আমি বলবো না সুযোগ নাই, বাট সুযোগটা কমে গেছে, হ্যাঁ, অনেক অনেক কমে এক্স্যাক্টলি, গেছে। বলবো না যে সুযোগ নাই, বাট যেটা সত্যি সেটা হচ্ছে যে চ্যালেঞ্জ অনেক বেড়ে গেছে, এবং আপনাকে অনেক কিছুর সাথে ফেস করতে হবে। ইটস নট অ্যাবাউট জাস্ট মানে জব মার্কেটের শর্টেজ, তা না। সাথে আপনার থাকবে জেনোফোবিয়া, রেসিজম, এগুলো আপনাকে ফেস করতে হবে। তারপরে হচ্ছে আরো সোশ্যাল ফ্যাক্টর আছে, দেন হচ্ছে আপনার আদার্স আদার্স যে ফ্যাক্টরগুলো রিলেটেড থাকে আপনার, সেগুলো থাকবে। বিশেষ করে কি বলবো, যে এখন এখন মানে আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য এখন সার্ভাইভ করা হিউজলি ডিফিকাল্ট, হিউজলি ডিফিকাল্ট। অ্যান্ড আমি যেই স্যালারি পাইছি, আমি বছরে কত পাইতাম, আমি বছরে পাইতাম হচ্ছে 13,000 $14,000 পাইতাম বছরে। তাও ট্যাক্স ম্যাক্স কাইটে ধরো আমি 9,000 8-9,000 পাইতাম। হ্যাঁ, সো সরি, আমি সামারটা কাউন্ট করলে আর একটু বেশি হবে, সামারটা কাউন্ট করলে হয়তো 20,000 হবে বছরে। সো ট্যাক্স কাটলে হয়তো 16-17 পাইতাম। তাতে কি হয়, রাইট? দেন হচ্ছে এখানে যদি তাই সেই বেতনে আপনি তাও ফুল ফান্ড, সেই বেতনে এসে যদি আপনাকে এখানে ফ্যামিলি নিয়ে আসেন, আপনার ফ্যামিলির হেলথ ইন্স্যুরেন্স দিতে হবে, দেন হচ্ছে ফুল একটা বাসা নিয়ে থাকতে হবে, ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, সো আমি আই আই বলবো না থিঙ্ক যে যে ইম্পসিবল। এইগুলা নিয়ে না এনাফ ডেটা কেন জানি নাই, আমার আমার এই জিনিসটাই খারাপ লাগে, সবাই আসা মাত্রই কোনো কথা নাই, লাগেজটা মোটামুটি একটা জায়গায় রেখেই সে শুরু করে ভ্লগ। হ্যাঁ আমি হুম। হচ্ছে বৌনি আজকে এখানে ঘুরতে গেছি, ওইখানে ঘুরতে গেছি, আপেল কুড়াইতে গেছি, এটা করতে গেছি, সেটা করতে গেছি, মানে দে দে হ্যাভ লাইক আজকে হচ্ছে আমি শপিংয়ে গেছি, ব্ল্যাক ফ্রাইডেতে এইটা কিনছি, ওয়ালমার্টে গেছি, মানে তারা ভাই তুমি হচ্ছে আসছো, এখন ধরো তোমাকে দেখে অনেকে আসবে, এখন তুমি যদি ধরো
যেমন বাসা, বাসা কিভাবে সার্চ করতে হয়, বা এখানে বাসা পাওয়াটা কিভাবে ডিফিকাল্ট, বা এক একটা বাসা কেমনে 50 থেকে 100 বছরের পুরানো, এই জিনিসগুলো বাংলাদেশের মানুষকে বোঝানো তো খুবই ডিফিকাল্ট, তাই না? রাইট, এই জিনিসগুলো নিয়ে এক্স্যাক্টলি। কিন্তু ধরো অনেক ভিডিও বানানো যায়, বাট না বানায় কি করে সবাই হচ্ছে এই যে আসেন ঘুরেন দেখি, আসেন আসেন হ্যাঁ, ঘুরেন, যে খুশিতে খালি ঠেলায় আমেরিকা ভর্তা মানে একটা হচ্ছে কথা খালি আছে না? ঘোরা। হ্যাঁ, আমেরিকা মানে খালি ঘুরা, ঘোরা, এক্স্যাক্টলি। খালি ঘোরা। আর হচ্ছে স্টারবাক্সে কফি খাওয়া, আর হচ্ছে কফি মজার খাওয়া। মজার ট্রিট খাওয়া। এই এগুলোই হচ্ছে আমেরিকা মানে, হচ্ছে ইনস্টাগ্রাম, আমেরিকা মানে হচ্ছে লাইফ, আমেরিকা মানে ফল কালার, আমেরিকা মানে হচ্ছে শপিং। হ্যাঁ, দ্যাটস ইট, নাথিং এলস। ফল হ্যাঁ, কালার, আমেরিকা অবভিয়াসলি বাড়ি। ফল কালার, এই ফল কালার নিয়ে তো হ্যাঁ, আসলে একটা এপিসোড হওয়া উচিত। অ্যান্ড দেন হচ্ছে বাড়ি গাড়ি, আমেরিকা মানে হচ্ছে নতুন গাড়ি। এবং অনেকেই কিন্তু ফাইন্যান্সিয়ালি ভালো ডিসিশন মেক করে না, দেন দে লিটারালি বাই এ নিউ কার ফ্রম অফ দ্য ডিলারশিপ। অ্যান্ড না না, এটা আমি তোমাকে বলি, এইখানে আমি হচ্ছে একটা দ্বিমত করব, সেটা হচ্ছে আমি আর তুমি বাদে, শোনো আমি তোমাকে বলি, আমি আর তুমি বাদে এই যে জব পাওয়ার পরে, জব মানে পাওয়ার আগেই আর কি, পাওয়া না পাওয়ার কয়েক মাস আগে থেকে, সেটা হচ্ছে যে 500 কের বাড়ি, 50 কের গাড়ি, এটা যদি কারো না থাকে, সে জব পাইছে কিনা সেটা নিয়ে এলাকায় সন্দেহ দেখা যায়। সন্দেহ থাকে। আরে আমি জব পাওয়ার পরে তো যেমন ধরো আমাকেই আমি তো তোমাকে লোক। আমি তোমাকে সন্দেহ করতে পারি, এই তুমি তুমি কি আসলে জব করো নাকি তুমি ডোর ড্যাশ করো? হ্যাঁ, এটা তো তুমি তো এখনো বাড়ি কিনো নাই, তোমার তো একটা ধরো ফিফটি আরে কের গাড়ি ডোরড্যাশ নাই। করেই মানুষজন বাড়ি কিনতে পারে, তুমি ফুল টাইম জব করে হ্যাঁ, ডোর বাড়ি ড্যাশ করেও কিনতেছো না। বাড়ি কিনতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি। হ্যাঁ। রাইট, কি করলাম? বাট এইটা, এই জিনিসটার, এইটার যে ফাইন্যান্সের ব্যাপারটা, আমি জাস্ট তোমাকে সিম্পলি একটা কথা বলি, আমার কাছে এটা কেন মেক সেন্স করে না। ধরো একটা প্রোডাক্ট, সেটার দাম হচ্ছে 500K, মানে বাংলাদেশি টাকায় 5 কোটি টাকা, বাট ইন ইটস লাইফ টাইম আমি এইটার জন্য $1.2 মিলিয়ন খরচ করব। ডাজ ইট মেক সেন্স? মানে 30 বছরের লোনে 500K একটা বাসা, আমি অ্যাকচুয়ালি এটার জন্য 1.2 মিলিয়ন, মানে আসল প্লাস হচ্ছে সুদ, এই দুইটা মিলে হচ্ছে 1.2 মিলিয়ন আচ্ছা, খরচ হ্যাঁ। করতেছি। হুম। এবং গেস হোয়াট, তুমি যে টাকাটা দিচ্ছ, এইটা কত নাম্বার বছরে তোমার হচ্ছে আসলে অ্যাড হয় জানো? কত নাম্বার বছরে অ্যাড হয় জানো? আমি তো জানতাম 10 না 15 বছর থেকে শুরু হয় এ- ক্যাপিটাল। 21 বছর, একুশ বছরে যে, 21 বছর, আচ্ছা। 21 আমি তো বছরে জানি যে, হচ্ছে ওর কারণ তুমি যদি অ্যামোর্টাইজেশন হইতে ওয়ান থাকে, পয়েন্ট টু মিলিয়ন অ্যামোর্টাইজেশন। হিসাব করো, হুম। রাইট রাইট, 1.2, প্রথমে তারা মানে রাইট, ইন্টারেস্টটা নিয়ে নেয়। প্রথমে তারা হুম। ইন্টারেস্টটা নিয়ে নেয়। সো এখন তো কথা হচ্ছে তুমি এইসব যদি জিনিস, 10 বছর পরে বাড়িটা বিক্রি করো, 10 বছর পরে বাড়িটা বিক্রি রাইট, করো, ইউ জাস্ট পেড দ্য ইন্টারেস্ট অফ, বাট নট দ্য ক্যাপিটাল। সো ইউ এক্স্যাক্টলি, স্টিল ও ব্যাংক এক্স্যাক্টলি, $500,000, right? Maybe like let's say রাইট $400,000 because you just paid off interest and 100,000 after 10 years, right? রাইট। মানে এখন দশ এই বছর পরে বাড়ির তুমি ভ্যালুয়েশন যদি বাড়িটা সিগনিফিকেন্টলি না বেড়ে যায়, না পারে, ভ্যালু তাহলে কিন্তু যদি তোমার টাকা আসবে সিগনিফিকেন্ট না। না বাড়ে, লস প্রজেক্ট, পুরাই লস প্রজেক্ট। হুম। অ্যান্ড আই নো হাউসেস যারা 2008 সালে 500K ছিল, এবং 2025 সালে তারা এখনো 500K, মাঝখানে হুম। বাড়ছে কমছে এটা সেটা হয়েছে, স্পেশালি হাউজিং ক্রাইসিসের আগে যারা বাড়ি কিনছে তাদের বাড়ি আগেও 500K ছিল, হয়তো বা তখন নতুন বাড়ি ছিল, এখন একটু পুরানো হয়েছে, বাট And এখনো not to তাদের mention, ভ্যালুয়েশন এখনো 500K। তোমার প্রপার্টি ট্যাক্স দিতে হবে, তোমার হচ্ছে বাড়ির মেনটেনেন্স, রেগুলার মেইনটেনেন্স মেনটেনেন্স, আছে। 3 নম্বর হচ্ছে তোমার হচ্ছে ইন্স্যুরেন্স দিতে হবে, এইচওএ, এই এইচওএ ফি। এইচও ফি দিতে হবে। এবং এগুলো কিন্তু অনেক অ্যাড আপ হয়ে যায়। সো বছরে তোমার অনেক জায়গায় প্রপার্টি ট্যাক্স থাকে ভাই এইটা 10 থেকে নিয়ে কথা 15,000। শুরু করলে তোমার দিস ডিজার্ভস অ্যান এপিসোড ইটসেলফ। আর এইটা রাইট। প্লাস হচ্ছে তোমার 50K গাড়ি কিনে এটার কতটুকু ডেভেলপ হয়, মানে 50K গাড়ি তুমি যখন বের করবা গেট দিয়ে, তখনই তোমার গেট $5,000 দিয়ে বের করে সাথে $10,000 সাথে নাই তো। হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। মানে তুমি জাস্ট বের করছো তো শেষ। আর এখন ধরো তুমি এখন একটা এসইউভি কিনে তুমি ধরো একটা ছবি দিলা, একটা স্টোরি দিলা, বাংলাদেশে দেখবা যে অক্ষাংশ দ্রাঘি মাংস কাইত হয়ে গেছে, যে ভাই কি কি অবস্থা। বুঝছো? লাইফ ইজ টু শর্ট ফর বোরিং রাইড, রাইট? একটা ইয়া এখন দিবা, ধরো তারপর হচ্ছে তুমি, একটা ক্যাপশন দিবা। রাইট, এখন ধরো তুমি ধরো তুমি আর তুমি বাচ্চা লেটস সে, হইলে, 2টা বাচ্চা হলে মিনি ভ্যান কিনতে হবে, সোশ্যাল নর্ম। ওটা তো পরে, আগে প্রথম মানে আমি তো এখন বেসিক্যালি ব্যাপার হচ্ছে, ধরো তোমার সাপোজ তুমি 6-7K বা এভারেজে 8K কেউ ইনকাম করতেছে, তো তার 500K বাসার জন্য মিনিমাম
$3,000 মতো, তার 3,000 থেকে $3,500, প্লাস হচ্ছে তোমার HOA ফি, এই সেই, তারপরে ট্যাক্স আছে, হ্যান ত্যান, এগুলো সব কিছু মিলে 3-3,500 টাকা তো তার চলে যাবেই মান্থলি। এক্স্যাক্টলি। তারপরে তার গাড়ির পিছনে হচ্ছে, সে যদি একটা গাড়ি কিনে তার মিনিমাম $500 মান্থলি পেমেন্ট আছে, প্লাস হচ্ছে সেটার ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি। আছে $100-200, বা হচ্ছে গাড়ির কিছু মেইনটেনেন্স এন্ড এভরিথিং সব কিছু মিলে ওভারঅল তার তাহলে গ্রোসারি আর হচ্ছে লাইফস্টাইলের জন্য কত টাকা থাকে, তাই না? রাইট। মানে হিউজ একটা অ্যামাউন্ট তো চলেই যাচ্ছে। তো গ্রোসারি হ্যাঁ, এবং আমি আমি লাইফস্টাইলের জন্য, কোনো টাকাই এন্ড থাকে না, সামহাও দেন তার হচ্ছে যদি কোনো মানুষ। কারণে জব চলে যায়, কোনো কারণে ধর তার যদি জব চলে যায়, মানে তার উপরে কি পরিমাণ প্রেশার। একটা মানুষের থাকা খাওয়ার খরচ এত বেশি না, ইমার্জেন্সি ফান্ড থেকে থাকা খাওয়ার খরচ মোটামুটি চালানো যায়, তাই না? হিউজ একটা অ্যামাউন্ট চলেই। এক্স্যাক্টলি। অ্যান্ড আমি এরকম দেখছি অনেককে যে স্ট্রেস আউট, যারা মনে করো বিভিন্ন কোম্পানিতে, ধরো বড় বড় অনেক কোম্পানি আছে যেখানে আর কি গুগল বলো, ইন্টেল বলো, হ্যান ত্যান, এখানে তো মেটা এটা তো অলওয়েজ লে অফ করতেছে। অ্যান্ড দেন মানুষজন কি পরিমাণ চিন্তার মধ্যে আছে যে মানে আমার যদি এখন চাকরি চলে যায়, হ্যাঁ কিভাবে আমি পে অফ করবো শোনো লোনগুলো, শোনো কিভাবে আমি। শোনো শোনো, তুমি চিন্তায় আছো, আমি কাউরে চিন্তায় দেখি নাই। তুমি তুমি আর আমি চিন্তায় আছি, বুঝছো? তুমি হচ্ছে খোঁজ খবর তো রাখো না। শোনো, আমি হ্যাঁ। ফেসবুক হচ্ছে আমার কাছে হচ্ছে বাংলাদেশের একটা মিররের মতো। মানে ফেসবুকে আমি হচ্ছে মজা দেখি, মানে আসলে আমি ফেসবুকে মজা দেখি। ফেসবুকে আই ডোন্ট সি সাকসেস পোস্ট দেখতে হলে ভাই আমি লিঙ্কডইনে যাবো। ফেসবুকে আমি কেন হচ্ছে সাকসেস পোস্ট দিব? কে হুম। কারে বিয়ে করছে, কি করছে, এঙ্গেজ, এটা আমার, আই এম নট ইন্টারেস্টেড। মেইন ফেসবুকে এক্স্যাক্টলি। হচ্ছে আমি আমার 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 হচ্ছে ফেসবুকে আমি দেখি হচ্ছে যে মানুষ কি চিন্তা করতেছে, কিভাবে চিন্তা করতেছে। বিকজ এখানে তো ধরো আমি এলাকার কি হচ্ছে না হচ্ছে এটা তো বাংলাদেশের মতো দেখা যায় না। এই যে তুমি যে বললাম মেটাতে চাকরি করে এসি, আমার ফ্রেন্ড লিস্টে মানুষজন মেটাতে ধরো জব করে, তারা হচ্ছে বউকে তোমার BMW মার্সিডিজ গিফট করে। হ্যাঁ, তারপরে বউ ওয়াও। পোস্ট দেয় যে আমার হাব্বি কত, মানে কত আমাকে কেয়ার করে, ভালো। এই করে সেই করে, হ্যান ত্যান। এখন কথা হচ্ছে যে ইউ অ্যান্ড আই বোথ নো যে তোমার মেটা যেরকম মেটার জবের স্যালারি ডেফিনেটলি অনেক বেটার, মনে হয় আমাদের ডাবল বা আমাদের 1.5 টাইমস হুম। অ্যাটলিস্ট। কিন্তু বুঝি। ওই জবের হুম। সিকিউরিটি কিন্তু অনেক কম। ওই যে মানে ওরা যখন ইচ্ছা যাকে ইচ্ছা তারা হায়ার করে, যখন ইচ্ছা তাকে ইচ্ছা তারা লেফ করে দেয়। এখন তুমি যখন একটা এক্স্যাক্টলি। BMW মার্সিডিজ কিনবা, মানে আমি হচ্ছে এখানে ছোট্ট একটা তথ্য দিচ্ছি। আমার এক পরিচিত, সে একজন আহ, মানে আমি আমি বলতেছি, আমি জাস্ট নলেজের জন্য আর কি, যে মান্থলি তোমার পেমেন্ট হচ্ছে $1,500 একটা BMWর জন্য। এটা কোন সিরিজ আমার এক্স্যাক্টলি খেয়াল নাই। এটা মনে হয় 2023 সালের মডেল, বুঝছো? ওকে। সো এখন 23 সালের মডেল, এবং সেটার জন্য $1,500 তার হচ্ছে মান্থলি তার হচ্ছে পে করতে হয়। সমস্যাটা হচ্ছে গেস তার মান্থলি ইন্স্যুরেন্স কত? গেস। 500। আরেকটা সুযোগ দিলাম। আরো বেশি। না, আর হ্যাঁ, আরো বেশি, আরেকটা সুযোগ দিলাম। ও মাই গড। আমি আই ডোন্ট নো, 100, 1000। তো তার এক। ইনিশিয়াল এস্টিমেট ছিল, মানে ফার্স্ট অফ অল ধরো তুমি মনে হয় এটা জানো যে তুমি যখন একটা ব্র্যান্ড নিউ গাড়ি কিনবা, তো এই টার্মটা আমি ভুলে গেছি, যে ইনিশিয়ালি তুমি যখন গাড়িটা তোমার কন্ডিশন খুবই ভালো থাকবে, তখন ইন্স্যুরেন্সের হুম। ওরা তোমাকে হচ্ছে ইনিশিয়ালি একটা হায়ার প্রিমিয়াম দিবে, বিকজ দিস কার ইজ নিউ। কোনো কারণে গাড়ি তো হুম। রাস্তায় চালার জন্য তুমি কিনছো, তো রাস্তায় চললে কি হবে, হুম। গাড়ি লাগায় টাগায় দিতে পারে। সো এটার জন্য হুম। ইনিশিয়ালি ওরা হচ্ছে কি যেন একটা কস্ট বলে, মানে দ্যাট ইজ কোয়াইট হাই অ্যান্ড এভরিথিং। ডেপ্রিসিয়েশন। সো হ্যাঁ, কি ডেপ্রিসিয়েশন। বললা? না, ডেপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন না, মানে না, আমি তোমাকে টার্মটা পরে বলতেছি, আমি ওকে। খেয়াল নেই ওকে। আমার। শেষ। সো ওকে। ইনিশিয়ালি তাকে কোট দেওয়া হয়েছে $1,800 পার মান্থ। বাট মজার ব্যাপার হুম। হচ্ছে যে সে যদি কোনো একটা ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স না কিছু একটা করে, এটা নিউ ইয়র্কের কথা বলতেছি, ডিফেন্সিভ ড্রাইভিং এইটিন কোর্স বা কিছু হান্ড্রেড একটা করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মাই তো গড। ডিফেন্সিভ ড্রাইভিং কোর্স যদি করে সে, তখন সেটা নেমে 1800 থেকে 1500 হয়ে যাবে, 1800 থেকে 1500 হয়ে যাবে, গাড়ির বুঝছো? দাম, গাড়ির দাম তো 1500। ও মাই না না, গড। গাড়ির ওই যে, তো এখন তোমার হচ্ছে গাড়ির দাম তো হচ্ছে তোমার 5-10 বছর ধরে পে করবে। এখন ধরো গাড়ি কোনো কারণে ও হ্যাঁ। যদি লাগাই দেয়, বা কোনো ট্রাক এসে যদি গাড়িকে হুম। গুঁড়া করে দেয়, হ্যাঁ,
তো তখন হচ্ছে তো তোমার ওই গাড়ির পুরা টাকা কে পে করবে? আমি তুমি পে করবো না, ইন্স্যুরেন্স কোম্পানি পে করবে, তাই না? ও রাইট। হচ্ছে ধরো হ্যাঁ। 2 মাস পে করছে 1500, 3000, কোনো কারণে গাড়ির কিছু একটা হইলো, ইন্স্যুরেন্স কোম্পানি কত পে করবে? নো কোশ্চেন ওয়াস, তারা হয়তো তার গাড়ির ফুল ভ্যালুয়েশন 60, 70, 80K পে করে ফেলবে। ইউএসএ তো এটা এটা মানে ইউএসএ তে যে পে হুম করে আমি নিজের চোখে দেখছি। হুম হুম হুম। হ্যাঁ, পে তো ওরা করে, এমন তো না যে এটা স্ক্যাম বা বাংলাদেশের মতো ঘুরাবে, আজকে না ভাই কালকে আসেন পরশু আসেন, ঠিক না আছে না, আমি করে করে দেখতেছি। পে করে, হ্যাঁ। হ্যাঁ, মানে সো এটা তো ডিপেন্ড করে কোন ক্যাপিটালিস্ট ইন্স্যুরেন্স ইকোনমি। করে। হুম। মানে আমি তোমাকে বলতেছি যে প্রোগ্রেসিভ গাইকো ওরা হইলে তো মানে ওদের কাছে এটা কোনো টাকাই না। গাইকোর হুম ওনার তো ছিল ওয়ারেন বাফেট, তাই না? আর প্রোগ্রেসিভ তো খুবই পশ লেভেলের ইন্স্যুরেন্স। সো হুম হুম। এগুলা তো তোমার, তো জাস্ট এটাই তোমাকে বলতেছি আর কি, যে তুমি মেটাতে যারা জব করে তাদেরকে নিয়ে তোমার যেহেতু টেনশন, ওদের এত টেনশন নাই না নিজের না, জব আমাদের নিয়ে আর টেনশন, কি। বাট না, আমি আমি দেখছি আর কি, মানে যা আমার আর একজন তোমার দুইজন। অনেক টেনশন, বাট ওদের টেনশন নাই। না, আমি একজন দুইজনকে দেখছি যে তাদের আসলে ধরো একজনের আমি চিনি, বড় একটা কোম্পানিতে জব করে। তো ওনার বাড়ির মর্গেজ হচ্ছে মানে $5,000। উনি কিন্তু এমন মানে 500K স্যালারিতে জব করে না। উনি হয়তো ধরো 200K স্যালারিতে জব করে, খুব বেশি হলে। হ্যাঁ, 200K স্যালারি, কিন্তু ট্যাক্সের পরে কিন্তু মানে স্টেট, তোমার ক্যালিফোর্নিয়াতে হইলে ওইটা তো তেমন কোনো টাকা না। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো সেখানে কিন্তু ওনার এই বাড়ির মর্গেজই 5,000। তো উনি অলওয়েজ একটা স্ট্রেসের মধ্যে থাকে যে বাড়ির মর্গেজ 5,000। আর কারণ হচ্ছে যে ওনার ওয়াইফ, উনি একটু বড় বাড়ি চায়, এই আর কি, সেই আর কি, যাই হোক। অ্যান্ড দেন উনি আর কি স্ট্রেসের মধ্যে আছে যে ওনার মানে স্বপ্ন পূরণ করতে গিয়ে, হ্যাঁ, এখানে স্বপ্ন বাঁশ বাড়ি নিয়ে যাবে বসে না, থাকে। সরি। হ্যাঁ, স্বপ্ন বাড়ি আচ্ছা। যাবে। তো যাই হোক, আম, আমি আশা করি যে ভাইয়ের চাকরি থাকুক অ্যান্ড নাথিং হ্যাপেন্স। আর অ্যান্ড ভাই এই ভিডিওটা না দেখুক। হ্যাঁ, ভাই এই ভিডিওটা না দেখুক, সরি ভাই। পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে বিপদে পড়ে গেলেন। আহ, হ্যাঁ, তো আহ, কিন্তু কথা হচ্ছে যে এত মানে যখন তোমার সামনে মানে মানুষজন দেখবে যে তোমার পিয়ার গ্রুপ যে না এত আহ, দামি একটা বাড়ি কিনছে বা মানে মানুষজন তো কোশ্চেন করে যে হাউ হাউ কাম, রাইট? এন্ড দেন হোয়াট উইল হ্যাপেন, কারণ এমন তোমাকে হয়েছে কোশ্চেন যে করবে যে জামাই তুমি কেন কিনো মিউচুয়ালি না, লে অফ হয়ে গেছে তোমাকে সেম কোশ্চেন কোম্পানিতে। করবে যে তুমি কেন কিনো না, তাই না? রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ। আমি যখন চাকরি করতাম আইওয়াতে, যখন কমিউনিটির মানুষের দেখা টাকা করতাম, মানুষজন জিজ্ঞেস করতো, আচ্ছা তুমি চাকরি শুরু করছো, ও ভেরি গুড, বাড়ি কিনে ফেলছো? না ভাই, বাড়ি কিনে। ও, আচ্ছা আচ্ছা। আহ, এই আর কি, মানে একটা থাকতো আইওয়াতে আর তো কি বাড়ি যে মোটামুটি সস্তাই ছিল, তুমি কিনে ফেলতে পারতা। আহ, সস্তা না, মানে মানুষজন এটা ভুল ভুল ধারণা। আমি একটা জিনিস বলি, হ্যাঁ, মানে আইওয়াতে লিভিং কস্ট কম, এটা ঠিক, কিন্তু বাড়ির কস্ট সবকিছু ইনফ্লেটেড। হ্যাঁ, মানে ইউএস এর অ্যাভারেজ যে বাড়ির কস্টটা আছে না, সেটাই। ঠিক আছে। আমি যে জায়গায় থাকতাম, ডিবিউকের মতো জায়গা, এটা তো পুরো গ্রাম, এটা তো মনে করো মানে আইওয়া তো এক গ্রাম, সেখানকার গ্রাম হচ্ছে ডিবিউক। হ্যাঁ। তো সেই জায়গায় বাড়ির দাম তুমি 2 বেডরুম 300K, 3 বেডরুম 300K হয় ওই জায়গায় বাড়ির দাম 300K। তো ওই যে হ্যাঁ, ওরা হচ্ছে আর্টিফিশিয়ালি ইনফ্লেট করে রাখে, মানে হচ্ছে বাড়ি হ্যাঁ, বানাইতে দেয় না, সো দ্যাট এক্সিস্টিং প্রাইস যারা আছে সেগুলো যাতে বেশি থাকে। আমাদের আসলে এক্স্যাক্টলি। মনে হয় এই 500 এর বাড়ি আর 50 এর গাড়ি নিয়ে একটা এপিসোড করা উচিত। এই ছোট্ট একটা মানে আজকে ধরো এতদিন পরে অনেক এত আলোচনা করলাম, এটার মাঝখানে এরকম একটা মানে গ্র্যান্ড টপিককে এটার ভিতরে ঢোকানো উচিত হয়নি আসলে। এক্স্যাক্টলি, হ্যাঁ। যাই হোক, মেইন কথা হচ্ছে যে মানুষজন এখানে বাড়ি গাড়ি দেখে, অনেকে বাড়ি গাড়ি এসে কিনে ফেলে, অ্যান্ড দেন ওইটার ছবি টবি দেখে অনেকজন মনে করে ও আমেরিকাতে, কানাডাতে বাড়ি গাড়ি কেনা অনেক সহজ, লাইফ অনেক সেটেল হয়ে যায়, লাইফ অনেক ইজি, অ্যান্ড ত্যান, এই আর কি। কিন্তু স্ট্রাগলটা কেউ শেয়ার করে না, তাই আর কি অনেকেই জানে না। সো যাই হোক, ওই প্রসঙ্গে না যাই। মেইন কথা যেটা, মেইন যেটা দিতে যাচ্ছিলাম যে যদি পড়াশোনা করতে আসতে চান তাহলে আমেরিকা আসতে পারেন, স্টিল গুড অপরচুনিটি যদি ফুল ফান্ডিং পে অপরচুনিটি। কিন্তু যদি মনে করেন যে এখানে এসে থাকবেন, চাকরি করবেন, তাহলে আমি বলবো যে রাইট নাও ইট ইজ ভেরি চ্যালেঞ্জিং। 4-5 বছর পরে কী হবে জানি না। রাইট নাও
দিস ইজ ভেরি চ্যালেঞ্জিং, বাট অনেক সময় সাইন ওয়েভের মতো যায় আর কি, অনেক সময় অনেক চ্যালেঞ্জিং থাকে, অনেক সময় মার্কেট অনেক ভালো থাকে। যেন আমার অলওয়েজ মনে আছে দুই অলওয়েজ তিন এইটাই বছর আগে, হয়, হ্যাঁ। হ্যাঁ, 22 আর 22 মানুষজন মনে হয় যে মানে মানে জাস্ট একটা বডি, মানে তুমি যদি শ্বাস নিতে পারো তাইলেও হচ্ছে তোমাকে ইন্টেলে নিয়ে নিছে টাইপের টাইপের সিচুয়েশন ছিল, দুইবার বিশেষ করে। দুইবার ভিডিও ভিডিও কলে দুইবার ভিডিও কলে জব পেয়ে গেছে, এরকম না? এটা না? হ্যাঁ, এরকম এরকম হয়েছে, ইন ফোন পার্সন ফোন ইন্টারভিউ। ইন্টারভিউ দিয়ে এক ভিডিও। ভাই বুঝলাম না যে ইন টোটাল ইন্টারভিউ নর্মাল স্টেপ হচ্ছে 5টা, লাইক ফার্স্ট তোমার হচ্ছে স্ক্রিনিং থেকে শুরু করে, তারপরে হচ্ছে প্যানেল, হুম তারপরে এইচআর, তারপর ফাইনালি ইন পার্সন, তারপরে তোমার হুম লাস্টে যে এইচআর জিজ্ঞেস করে কত টাকা চাও এই সে। তো 5টা হুম স্টেপ হুম না করে ওরা হচ্ছে কি 2টা ভিডিও কলে জব হয়ে গেছে। অস্থির অবস্থা। এক্স্যাক্টলি, ওভার হায়ারিং ছিল তো একটা সময়, ওভার হায়ারিং করতে করতে মার্কেটটারে পচায় ফেলছে। হ্যাঁ, মানুষজন ডাইনাবামে জব পাই গেছে, এখন আবার ডাইনাবামে লে অফ হয়ে যাচ্ছে, ডাইনাবামে মানুষজন বসে আছে, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করে মানুষজন বেকার বসে আছে। সো রাইট। ইটস এ চ্যালেঞ্জিং মার্কেট, ইটস এ চ্যালেঞ্জিং টাইম। সো আমি মানে অনেকে বলে কি যে আমাকে একজন দুইজন কমেন্ট করে যে ভাই আপনি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন বলে আমরা 5 বছর পরে এসে চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাবো, এটা কোনো কথা না, আমি আপনার থেকে ভালো হব, আমি ভালো ভালো পেপার করব, এই করবো সেই করবো, ভেরি গুড, বাট মানে কথা হচ্ছে যে আমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি বলে এটা শেয়ার করতেছি, এখন এটাতে তোমার খারাপ লাগলে আমি কি করব? হ্যাঁ, যে আপনি কেন না খারাপটা না বলবেন, আসলে আমাদের ধরো তো ডিমোটিভেট মানুষ করে দিচ্ছেন, অপ্রিয় কথা হচ্ছে বিশ্বাস শুনতে চান। করে না। এখন ধরো হুম তুমি যেরকম মানে ইউএসএ স্ট্যান্ডার্ডে যা যা করা উচিত, যেরকম ধরো ফার্স্ট অফ অল ইউএসএ তে মাস্টার্স পাওয়া খুবই ডিফিকাল্ট একটা ব্যাপার। ফুল ফান্ডেড মাস্টার্স পাইতে হুম নাকের পানি চোখের ফুল পানি এক ফান্ডের এক মাস হয়ে ডিফিকাল্ট। যায়। সো তুমি ফুল ফান্ডেড মাস্টার্স করছো, তো ইউএসএ তে মাস্টার্স করা মানে এই মাস্টার্সের ভ্যালু অনেক, যার কারণে হচ্ছে টপ ইউনিভার্সিটিতে পিএইচডি অপরচুনিটি পাওয়া যায়, যেটা হচ্ছে তুমি পাইছো। তুমি পার্ডুর মতো একটা ইউনিভার্সিটিতে পিএইচডি অফার পাইছো, এবং পিএইচডি হচ্ছে তুমি দ্রুততম 3 বছরের মধ্যে তুমি শেষ করছো, তোমার পেটেন্ট আছে, ভেরি গুড পেপারস আছে। এখন ধরো এটা আমার কাছে মনে হবে, আমি বলবো ডেফিনেটলি অ্যাভব অ্যাভারেজ। এখন এটার থেকে বেশি এসে মানুষ যদি করতে পারে, ডেফিনেটলি এরকম মানুষ অনেক আছে বাংলাদেশে। বাট আমরা ওইসব এক্সট্রাঅর্ডিনারি কেস নিয়ে কথা বলতেছি না, আমরা বলতেছি ইন জেনারেল, মানে নর্মালি কি হইতে পারে, হোয়াটস দ্য মানে পসিবল সিনারিও, হাইলি লাইকলি পসিবল সিনারিও কি হইতে পারে, আমরা তো সেটা নিয়ে কথা বলতেছি। কে একজন এসে মানে খুবই এক্সট্রাঅর্ডিনারি, সে হচ্ছে নাসার সায়েন্টিস্ট হয়ে গেছে বা কি হচ্ছে, এটা তো আমাদের এক্সট্রাঅর্ডিনারি, তো আমাদের এক্সাম্পল না। আমাদের এক্সাম্পল হচ্ছে ইন না, জেনারেল, যারা ইন কি জেনারেল, হোপ নিয়ে হ্যাঁ, আসা উচিত বা কি এক্সপেকটেশন রাখা উচিত সেটা নিয়ে। এক্স্যাক্টলি, হ্যাঁ। সো মানে আমজনতার জন্য ইটস স্টিল ডিফিকাল্ট, আই মিন, অ্যান্ড তুমি যদি বইয়ের টিচার হও, তুমি যদি এই হও সেই হও, সেটা হিসাব আলাদা, ইউ ক্যান ডু এনিথিং ইউ ওয়ান্ট, বাট অ্যাগেইন থিংস আর ডিফিকাল্ট ফর এভরি ওয়ান। হ্যাঁ, তুমি হাই র্যাঙ্কে পড়ো, লো র্যাঙ্কে পড়ো, এই অ্যান্ড দেন দেয়ার আর আদার না 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 চ্যালেঞ্জেস টু, দেয়ার বুয়েটের আর ধরো পার্সোনাল লাইফ। সাপোজ ধরো, না 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 ধরো সাপোজ বুয়েটের টিচার ছিল, আসলো, তারপরে কি মানে দেন হোয়াট, মানে তারা তো বেশিরভাগ যারা আছে বুয়েটের টিচার যারা আছে তারা তো মানে জব যে পায় না ব্যাপারটা এরকম না, জব পায়, জব পেয়ে তো তারা আবার এখানে জব লাইক করে না, তারা তো আবার দেশে বুয়েটের যে রেসপেক্ট আছে সেটার জন্য ব্যাক চায়। আমার পরিচিত এরকম 2জন আছে, হ্যাঁ, মানে না আমার যায়, পরিচিত এটা একজন আছে একটু যে সে হচ্ছে গ্রিন কার্ড পর্যন্ত পাইছে, তো পাওয়ার পরে তার কাছে মনে হয়েছে এখানে জব করে তার লাইফের কোনো পারপাস নেই, হি ওয়েন্ট ব্যাক টু বিং টিচার ইন বুয়ে। মানে হুম সে মানে লিটারালি সে অলরেডি, গ্রিন কার্ড, তার বাচ্চা গ্রিন কার্ড, মানে তার বাচ্চা সিটিজেন, তার বউ গ্রিন কার্ড। হ্যাঁ, হুম। সে হচ্ছে তার 1 বছর জব করার মনে হয়েছে যে না আসলে এই লাইফ আমার জন্য না, মানে দেন হি না, ওয়েন্ট আমার ব্যাক। মনে হয় অনেকে এই উদ্দেশ্যে আসে, বাচ্চা কাচ্চারা সিটিজেন বানানোর জন্যই আসে। সাউন্ডস না না তার বাচ্চা কাচ্চা তো মানে অনেক ছোট, তারা তো বাংলাদেশে বড় হচ্ছে। হ্যাঁ, না, মানে কিন্তু এটা মানে অনেকেই, এই জিনিসটা কিন্তু, আমি কিন্তু তোমাকে একটা কথা বলবো, এটা কিন্তু খুব ভালো একটা হ্যাক বাই দ্য ওয়ে। আমি কিন্তু না, এরকম অনেক অনেকে কিন্তু এই ফ্যামিলি জন্য চিনি। আসে, এবং এই হ্যাকটা কিন্তু রিসেন্ট তা না, কিন্তু ইন্ডিয়ানরা এটা অনেকদিন ধরে করে আসতেছে, কারণ না ইন্ডিয়ানরা না জানে না না যে তোমার তাদের এই গ্রিন কার্ড। তোমার এই হ্যাঁ হ্যাঁ এই হ্যাকটা অনেকদিন চলতেছে, কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি এরকম অনেক মানুষজন চিনি যারা হচ্ছে বাচ্চা এখানে হয়, বাট হওয়ার পরে বাংলাদেশে, মানে আমি ট্যুরিস্ট ভিসারও কথা বলতেছি না, দে কুড স্টে হিয়ার। ইন্ডিয়ানরা তো এখানে স্টে করতে পারবে না, এই জন্য ব্যাক চায়, রাইট? হুম কিন্তু বাংলাদেশে অনেক আমি গ্রিন কার্ড হোল্ডার চিনি, তারা হচ্ছে বাংলাদেশে ব্যাক গেছে জাস্ট
ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তারা বাংলাদেশে ব্যাক গেছে। বুঝছো দ্য স্টোরি? হ্যাঁ, আমি আমি নিজেও জানি, আমি নিজেও একজন একজন 18 বছরের পরে তারা বাচ্চা কাচ্চাকে তারা হচ্ছে বলে আচ্ছা ঠিক আছে তুমি ইউনিভার্সিটিতে পড়বা, তুমি তো ইউএস সিটিজেন, যাও তুমি পড়তে যাও। আর আমাদের আমাদের টলেডোতেই তো একজন সিনিয়র ভাই ছিল না, উনার জন্ম তো আমেরিকায়, কিন্তু ওনার প্যারেন্টস তো ও বাংলাদেশের পাবলিক রাইট ইউনিভার্সিটির রাইট টিচার। রাইট লেটস রাইট, নট নাম বলা লেটস নট লাগবে মেনশন না, দ্য আমি নেম। নাম বলা লাগবে হ্যাঁ, না, আমি লেটস নট বুঝছি, মেনশন আমি দ্য নেম। চিনছি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সো এটা আগে সো তো আমরা মেক সেন্স করতো না, বাংলাদেশে থাকতে আমি বুঝতাম না, বাট এখন আসলে বুঝি যে আসলে ওয়াই ওয়াই এটা কিন্তু ভালো, এটা আমার কিন্তু আমার ধরো নিজের এক বাংলাদেশে। হ্যাঁ আমাদের বলো। নিজেদের এক ব্যাচমেট আছে, বুয়েটেরই। ওই ছেলে সেম, ওর বাবা হয়তো 30 বছর আগে এখানে পিএইচডি করে দেন বুয়েটে ব্যাক করছে। দেন হচ্ছে তার বাবা টিচার বুয়েটের, অ্যান্ড দেন ওই ছেলে বুয়েটেই পড়াশোনা করছে। দেন এখানে আসছে, এখান থেকে জর্জিয়া টেক থেকে পিএইচডি করে, অ্যান্ড দেন সে এনবিডিএ তে জব পেয়ে গেছে। নাও হি ইজ মিলিয়নিয়ার। এনবিডিএ তে যারা জব করে তারা তো সবাই মিলিয়নিয়ার, দ্যাট, রাইট রাইট? রাইট, মানে তাদের যে সো তাদের ইনিশিয়ালি তারা তো গরিব, এনভিডিয়া যখন গরিব ছিল তখন ঢুকছে, এবং হচ্ছে এনভিডিয়াতে জবে ঢুকলে তারা হচ্ছে তাদের শেয়ারের কিছু একটা অংশ, একটা পার্সেন্টেজ দেয়, ওই শেয়ারের প্রাইস তো এখন অনেক বেশি, সো ডেফিনেটলি দে আর মিলিয়নিয়ার। হ্যাঁ, সো এনিওয়ে, তো আমেরিকায় মানুষজন আসে টু বি অনেস্ট বাচ্চা কাচ্চা হওয়ার জন্য, বাচ্চা কাচ্চার সিটিজেন বানানোর জন্য। দ্যার ইজ নাথিং গ্রেট অ্যাবাউট ইট, অ্যান্ড মানুষজন অনেক কিছু বলবে, বাট আসল কথা হচ্ছে ওইটাই যে আই ডোন্ট নো। অ্যান্ড দেন নেক্সট ভালো পয়েন্ট হচ্ছে, একটা আমি হ্যাক জানি কিন্তু, না এটা মানুষজন কিন্তু ভালো একটা নেই কেন। হ্যাক। তারা কিন্তু আমি দেখছি যে তারা বাংলাদেশে যারা বড় হয় আমেরিকান যারা, তারা কিন্তু আসলে দে টার্নড আপ ভেরি গুড, মানে সাকসেসফুল, মানে দিন এবং দুনিয়া কাইন্ড অফ একটা ব্যালেন্সের মধ্যে আছে আর কি। কারণ বাংলাদেশের পার্সপেক্টিভে বড় হলে যেটা হয়, যাই হোক অ্যাটলিস্ট ইমান নিয়ে একটু সমস্যা কম হয় আর কি। মানে আমরা খারাপ, বাট উই বিকাম ব্যাড মুসলিমস, বাট অ্যাটলিস্ট উই আর মুসলিম, রাইট? যাই মানে আমি হোক, আমার কথা বলতেছি না, তোমার কথা হ্যাঁ। না সেম, মানে আমি নিজেরও অতটা ভালো বলি না। আই ট্রাই, বাট না, ইটস ইমান তো ডিফিকাল্ট অনেক ম্যান, বড় একটা ব্যাপার, আমেরিকা। যে জিনিসটা মানে ইমান এমন একটা ব্যাপার, এটা অনেক বড় একটা ব্যাপার। যেমন ধরো আমি আমি মনে করি যে আমি আসলে খারাপ একটা মানুষ, বাট অ্যাটলিস্ট আমি যদি ধরো মুসলিম হিসেবে মরতে পারি, মানে এটাই তো একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। মানে অ্যাটলিস্ট মানে ওই বিশ্বাসটা ছোটবেলায়, মানে ধরো স্যালভেশনের একটা ইয়ে শুক্রবারে থাকবে। নামাজে যাইতাম, রোজা টোজা থাকতাম, তারপর হচ্ছে রোজার সময় মসজিদে দৌড়াদৌড়ি করতাম। তো এইটা হচ্ছে ইয়ের মধ্যে কোডেড হয়ে গেছে, হার্ড কোডেড হয়ে গেছে আর কি। এটা ধরো এখন আর এক্স্যাক্টলি। পসিবল না। তুমি যদি আমেরিকায় বাচ্চারা মানুষ করো, তার মধ্যে হার্ড কোরেড হবে কিভাবে পার্টি করা যায়, কিভাবে ইয়ে সেটাই করা যায়। সেটাই। হ্যাঁ, মানে তুমি তো সেই না কালচারে সেটা বড় হচ্ছ হইলেও না তো যে ধরো, তুমি বাংলাদেশে সেটা থাকতে। হইলেও তো মোটামুটি একসেপ্টেবল ছিল, সেটা হইলে মানে এটা তো ছোটবেলায় বুঝতাম যে সেটা হয়। কিন্তু এখানে আইসে তো দেখতেছি যে সে তো আর মানে সেইটাও না, মানে সে তো অন্য মানে ওরিয়েন্টেশনই চেঞ্জ হয়ে যাচ্ছে তার, হ্যাঁ, ওরিয়েন্টেশন চেঞ্জ তাই না? হয়। যেন হচ্ছে ধরো তুমি ছোটবেলায় হ্যাঁ দুষ্টামি শয়তানি করতে, কিন্তু কি করতে সবাই ওরা তার রাতে হয়তো নামাজও পড়তা, সাথে তো মহল্লায় হয়তো দুষ্টামি করলাম, কথার কথা আর কি, রাইট? বাট রাইট। জিনিসটা একটা, তারাবি নামাজের পিছনে হ্যাঁ, যে পরিমাণ দুষ্টামি হয় বাংলাদেশে ভাই, মানে যে মায়ের পিট হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ অস্থির অবস্থা। হ্যাঁ, পিছনের রোদে বাচ্চারা যেখানে যে রোদে পড়ে আর কি। বাচ্চারা যেগুলো করে, হ্যাঁ। এখানে তো ওই কালচারটাই নেই, এখানে তো বাচ্চারা আই ডোন্ট নো। এনিওয়ে, বাচ্চাদের ভবিষ্যতের জন্য যদি মানুষজন এখানে আমেরিকা আসে অ্যান্ড দেন মানে আমি অনেককেই দেখছি যে আহ, বাচ্চাদের ভবিষ্যতের জন্য আসে, অন্য দেশে ইঞ্জিনিয়ার ছিল, ডাক্তার ছিল, ভালো প্রফেশনে ছিল, অ্যান্ড দেন তারা এখানে আসে, অ্যান্ড তাদের একটাই যুক্তি, বাচ্চাদের ভবিষ্যতের জন্য আসছি, এই সেই, অ্যান্ড দেন দে রিগ্রেট এটা আসে না, দেয়ার হোল লাইফ। ইউটিউবে হাহা রিয়েক্ট নাই কেন? আমার খুব হাহা রিয়েক্ট দিতে ইচ্ছা করে, ইউটিউবে হাহা রিয়েক্টটাই নাই। ফেসবুক হলে তো ধর একটা হাহা রিয়েক্ট দিয়ে চলে আসতে পারি, শেষ দায়িত্ব, মানে আই রাইট, আই আমি আমার রেসপন্সিবিলিটি পালন করছি। কিন্তু ধর ফেসবুকে ডিসলাইক এইটা দিয়ে না, দিবা শেষ, ইউটিউবে এই জিনিসটা নাই। ডিসলাইক দিলে ডিসলাইক না দিয়ে খারাপ দিবা, লাগে, মানে ধরো ডিমোটিভেট হবে, দেখা এভাবে যদি যাবে যে আসে আমার ওই সেটাও ঠিক, পোস্টার মানুষ আসবে না। কষ্ট করে। হ্যাঁ, না, কথা হচ্ছে যে মানে কি বলতে যাচ্ছি ভুলে গেলাম। মানে আমার মনে হয় যে বাচ্চা কাচ্চার সুখের জন্য, ভবিষ্যতের জন্য আমি নিজের লাইফকে আমি পার্সোনালি বিসর্জন দিব না। আমি ফার্স্টে মেক শিওর করব যে আমি ভালো থাকি, দেন আমি মেক শিওর করব যে আমি বাচ্চা কাচ্চা এই দুনিয়ায় টানবো, তাদেরকেও যেন ভালো রাখতে পারি। তাদের ভালো থাকার জন্য আমাকে কষ্টে থাকতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার যে খারাপ দিন যাবে সেটা কিন্তু আমি বাচ্চা কাচ্চার উপরে আমি রিফ্লেক্ট করব। দেন দে উইল হ্যাভ এ ব্যাড ডে, দে উইল হ্যাভ এ ব্যাড প্যারেন্টিং, অ্যান্ড দে উইল গ্রো ইন এ টক্সিক এনভায়রনমেন্ট।
কিন্তু আমার কথা থাকবে না না আমি বাচ্চা কাচ্চাকে ভালো ভবিষ্যৎ দিচ্ছি, কিন্তু ওদিকে বাচ্চা কাচ্চার সাথে খারাপ ব্যবহার করতেছি, ওদিকে তাদেরকে মারধর করতেছি, ওদিকে তাদের সাথে টক্সিক বিহেভিয়ার করতেছি। কিন্তু আমার মনে হচ্ছে যে ম্যাক্সিমাম প্যারেন্টের, ব্রাউন প্যারেন্টদের যারা বা দেশি প্যারেন্ট, তাদের এই সমস্যা আছে। তারা মনে করে দে আর ডুইং দেয়ার বেস্ট ফর দেয়ার কিডস অ্যান্ড দে আর অ্যাকচুয়ালি ডুইং ইট, বাট দ্য in প্রবলেম ইজ their mind, তারা নিজেরা in খারাপ their আছে। mind, in their mind, হ্যাঁ, in ইন their দেয়ার মাইন্ড, mind তারা, এক্স্যাক্টলি ইন দেয়ার হ্যাঁ। মাইন্ড। সমস্যা হচ্ছে তারা বাচ্চা কাচ্চাকে ভালো ভবিষ্যৎ দেওয়ার জন্য তারা নিজেরা খারাপ আছে। তারা নিজেরা যে কাজগুলো করে বা তারা নিজেরা যে জবগুলো করে বা যেটাই করে না কেন, সেগুলো কিন্তু তাদের মেন্টাল পিস দেয় না, মেন্টাল স্যাটিসফ্যাকশন দেয় না, এবং সেই কারণে তারা কিন্তু ঘরে একটা টক্সিক পরিবেশ ক্রিয়েট করে। সো দ্যাটস ওয়াই মানে এই ধরনের লোকদের আসলে নেওয়া উচিত না, বাচ্চা নেওয়া উচিত না, আনটিল আনলেস দে ক্যান মেক শিওর দে ক্যান প্রোভাইড ফর দেমসেলফ তোমার কি ফার্স্ট এরকম এন্ড একটা দেন পোস্ট দে ক্যান ছিল না, প্রোভাইড ফর देयर কিডস। তোমার একটা পোস্ট ছিল মনে হয় এটা নিয়ে, রিসেন্টলি দেখছিলাম মনে হয়, অনেক কমেন্ট করছে কে কে যেন। হ্যাঁ, অনেকে ট্রিগার্ড হয়ে গেছে একটু, যারা বেসিক্যালি প্যারেন্টস যারা, তারা একটু ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, I mean, রাইট। I can see that point, but if I cannot make sure that I am good, right? How can I make sure that my kids will be good? আচ্ছা, আমার আমার কোশ্চেন মানে আমি জানি না তুমি এই চ্যাপ্টারটা তোমার মনে আছে কিনা, সেটা হচ্ছে যে ওই ছোটবেলায় কই জানি পড়ছিলাম, আমাদের সময় তো সামাজিক বিজ্ঞানে বঙ্গবন্ধু টঙ্গবন্ধু ছিল না, তো সেখানে হচ্ছে পড়াইতো যে একটা শিশুর বিকাশে কে কে কাজ করে, কি কি প্রতিষ্ঠান কাজ করে। সেখানে ছিল সবার আগে ছিল পরিবার, তারপরে ছিল হচ্ছে বিদ্যালয়, তারপরে ছিল হচ্ছে তোমার মসজিদ, মন্দির, এই সেই হ্যান ত্যান আরো কি কি জানি ছিল, মানে আমার হঠাৎ করে মনে পড়লো আর কি। সো আমি যেটা ইউএসএতে যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি আসলে নামাজ পড়ি, ফ্রাইডে তো অফিস থেকে ছুটি নিয়ে নামাজ পড়ি, এটা সেটা, বাট আমি না কোনো ফিল পাই না। মানে আমার কাছে যেটা হয় যেমন রোজার মধ্যে, হ্যাঁ রোজার মধ্যে ধরো বাংলাদেশের রোজার মধ্যে যেরকম একটা ফিল আসে, মানে সেই আরে রোজা মানে উৎসব, আরে মানে কিসের ঈদ, ঈদের থেকে রোজার টাইমটাই তোমার বেশি কিন্তু উৎসবের ব্যাপার। সো এইখানে যেরকম ধরো রোজার ডে আর নর্মাল ডে, দ্যার ইজ নো ডিফারেন্স। এখন ধরো আমি না হয় আমার মাথার মধ্যে কোডেড আছে যে 20 বছর রমজান মানে এইটা বা রোজা মানে এইটা, মানে আই নো হাউ থিংস আর। এখন ধরো যারা এই জিনিসটা এখনো দেখেই নাই, হ্যাঁ ধরো বাচ্চা কাচ্চা, এই যে ধরো তুমি যতই বাচ্চা কাচ্চার জন্য মানে তুমি অ্যাটেনশন দাও বা তুমি তাদের প্রতি সাপোর্ট দাও, এটা দাও সেটা হও, তুমি তো জাস্ট একটা পার্সন, হ্যাঁ। কিন্তু আরও তো প্রতিষ্ঠান আছে যে তোমার তোমার স্কুল আছে, তারপর হচ্ছে তোমার মসজিদ আছে, তারপর আরও সোসাইটি আছে, সমাজ আছে, কালচার আছে, আশেপাশে নেইবার্স আছে। এদের কাছ থেকে ওরা যদি ওই সেম ভাইবটা, কালচারাল নলেজটা না পায়, তাহলে তো ওরা বুঝবে না। তাদেরকে তুমি কেন দোষ দিবা, তাই না? প্যারেন্টস, না, অনলি প্যারেন্টস তো আমাদের তুমি যে ধরো ইসলাম সম্পর্কে তোমার যে যতটুকু আইডিয়া, বা ধরো তোমার রিলিজিয়ন সম্পর্কে তোমার যতটুকু আইডিয়া, তোমার প্যারেন্টস তোমাকে কতটুকু দিছে? মানে তোমার প্যারেন্টস কি তোমাকে কখনো বলছে যে শুক্রবারের নামাজ কিভাবে, মানে কিরকম হয়, মানে ফার্স্ট টু লাস্ট তোমাকে কখনো বলছে যে এইভাবে এইভাবে হয়? এটা তো না, তুমি ধরো তুমি গিয়ে গিয়ে শেখা তুমি তোমার লাগছে। নিজ থেকে শিখছো, তুমি নিজেই শিখছো। মসজিদে কি হয় এটা, এটা ধরো এটা তোমার বাবা মা কি তোমাকে হচ্ছে বাসায় দেখাইছে যে মসজিদে কিন্তু এটা হয়, যাওয়ার আগে আমি তোমাকে শিখাচ্ছি, তাই না? না, এই সবসময় এগুলা কিন্তু শিখাইছে তা প্রত্যেকটা না। প্রতিষ্ঠান, হুম, এটা কিন্তু প্রত্যেকটা এক্স্যাক্টলি। প্রতিষ্ঠান। এখন এই ছেলেমেয়েরা কিন্তু এখানে আসলে এই জিনিসটা থেকে মানে হ্যাঁ হয়, আসলে ওরা ওদেরকে মসজিদে নিয়ে যাওয়ার খুবই চেষ্টা করা কম। হয়। হ্যাঁ, মানে একটা সার্টেন পয়েন্ট পর্যন্ত তুমি এখানে কিন্তু ছেলে মেয়ের উপর বাপ মার কন্ট্রোল খুব খুব বেশি থাকে না। এই 16-17 বছর পর্যন্ত কন্ট্রোল থাকে, 18 বছর বয়সে তারা আলাদা না হয়ে যায় না, মোস্ট কি অফ দ্য বলো, কেসেস। 12 বছর এত বেশি না, 16-17 বছরে যা হওয়ার হয়ে যায়, 16-17 বছর হ্যাঁ, স্কুলে। সেটা হ্যাঁ, আমি মানে কনজারভেটিভ বললাম আর কি। 18 বছরে একদম মানে পুরোপুরি পাকাপাকি আলাদা। অনেক ছেলে মেয়ে একদম, তুমি যদি না 18 বছরে 18 ঘর থেকে বছরে বের তো হয়ে ধরো যাও বাসায় থেকে বের হয়ে যায়, 18 বছরে তো বাসায় থেকে হ্যাঁ, বের হয়ে যায়, মানে এখন ও রাইট। বাসায় থাকা অবস্থায় ওর বিহেভিয়ার কি হবে সেটা তো ধরো 11 বছর 12 বছর বয়স থেকে শুরু হয়। 13-14 বছর হুম, বয়স থেকে এখানে সবাই ডেটে যায়, ওই যে প্রম নাইট এটা সেটা হুম, সবাই ওই টাইমে যায়। হুম। ওই সময় ও ড্রিঙ্কস, ও কি করবে না করবে বা ওর লাইফস্টাইল কিরকম হবে, আহ, এটা নিয়ে তুমি কিন্তু ওকে কোশ্চেন করতে পারবা না। তুমি যদি কোশ্চেন না, করো ও কিন্তু হচ্ছে তার স্কুলে বিচার দিবে, তার স্কুলের কাউন্সিলর আছে, বা তার হচ্ছে তোমার হি অর শি ক্যান ইভেন কল ল এনফোর্সমেন্ট অ্যাজ ওয়েল। হুম, শিওর, এটা হয় কিন্তু।
হয় না যে তা না, হ্যাঁ, এটা এটা হয়। এটা তো এবং এটা তো খুবই কমন একটা ব্যাপার। কিসের হয়? এটা কমন, এটা কমন। তুমি কি কমন, হয় বলতেছো? এটা মানে কি একটা যারা, আইসোলেটেড ইনসিডেন্ট নাকি? হ্যাঁ, যারা লাইভ দেখতেছেন এবং যারা প্যারেন্টস আছেন, বি কেয়ারফুল, ঠিক আছে, বি কেয়ারফুল। মানে আই মানে আমরা আশা করি যে এটা আপনার প্রতি না হোক, কিন্তু দ্যার ইজ এ গুড চান্স যে ইট উইল হ্যাপেন। দ্যার ইজ এ গুড স্ট্যাটিস্টিক্সটা চান্স। দেখা উচিত তাদের। মানে আপনি হচ্ছে ওই যে এক্স্যাক্টলি। উটের মতো বালুর মধ্যে মাথা দিয়ে রাখবেন, দিস ইজ নট, কি বলবো, ওয়াইজ। না, এক্স্যাক্টলি। এটা আসলে সো আমি আমি মনে হয় ইয়াহিয়া আমিনের যে আমি অনেক বড় ফ্যান, ব্যাপারটা এরকম না, বাট ইয়াহিয়া আমিন এটা নিয়ে একটা এপিসোড করছিল, অ্যান্ড হি হ্যাজ ভেরি কাপল অফ পেশেন্টস, হ্যাঁ। যারা কানাডা থেকে, মানে বাবা মা হচ্ছে তার কাছ থেকে কাউন্সিলিং করে, নট বিকজ ছেলে হুম। মেয়েদেরকে ফিরায় আনার জন্য, বাবা মা জাস্ট এটা একসেপ্ট করার জন্য যে আমাদের ছেলে মেয়ে হচ্ছে অলরেডি আমাদেরকে থ্রেটেড দিছে। আম, দেখা যায় যে তারা রুমে অনেক কিছু করে, যেটা হচ্ছে বা মেয়ে তার টিনেজ মেয়ে রুমে অনেক কিছু করে। এখন সে বাবা মা হিসেবে তার এটা মানতে হবে, বিকজ দে আর ইন ক্যানাডা। এখন সে এটা মানবে কিভাবে? এটার জন্য তার মেন্টালি হেল্পের জন্য সে হচ্ছে এই যে কি যেন ওদের যে অর্গানাইজেশন আছে সেটার কাছে কাউন্সেলিং করতেছে। মানে মানে লাইফ লাইফ টিনেজ স্প্রিং। টিনেজ বাচ্চা কাচ্চার সাথে কিন্তু এটা কোনো সম্পর্ক নাই। সে না, তার বাচ্চা কাচ্চা রুমের ভিতরে দরজা বন্ধ কিভাবে করে কোপ কিছু আপ একটা করবে। করতেছে, কিভাবে হুম। কোপ আপ করবে সেটা নিয়ে সে হচ্ছে কাউন্সিলিং করতেছে। এখন আমার কাছে মনে হয় যে আসলে ওরা কার কাছে যাবে এই জিনিসটা সাইকোলজিক্যালি? প্রথম কথা, ইয়াহি আমিন কি বুঝবে এই জিনিসটা আসলে কি? কারণ সে তো আসলে এরকম কানাডার কালচার সম্পর্কে জানে না। অন দ্য আদার হ্যান্ড, সে যদি না। এর কাছে না যেয়ে সে যদি ধরো কানাডায় কোনো একটা সাইকিয়াট্রিস্টের কাছে যায়, বা কোনো সরি কাউন্সিলর বা সাইকোলজিস্ট বা কারো কাছে যায়, সে বলবে হ্যাঁ এটা তো স্বাভাবিক, তুমি এটা নিয়ে এত টেনশনে আসছো কেন? এটাই তো হওয়ার কথা। হুম। তুমি তোমার এটাই লাইফ তো ওর দেখো, কথা। তুমি এটা নিয়ে টেনশন কেন করতেছো? So তারা চিন্তা করো যে তারা এক্স্যাক্টলি। নিজেরাও কিন্তু কনফিউজ, নিজেরাও কিন্তু তারা মানে where would they go? এখানে একটা একটা ইয়া ছিল, কি বলে, আহ, আহ, একটা সিটকম ছিল, ম্যাট, ও এই যে তোমার ফ্রেন্ডসে যে যৌথ অভিনয় করছে, ওর লোকের নাম যেন কি, ম্যাট, আই ফরগট হিজ নেম। সো জয়ী বলো, জয়ী বলো, জয়ী ডাজন্ট শেয়ার, মানে হ্যাঁ, সবাই বুঝে এটা। হ্যাঁ, 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 ফ্রেন্ডসে জয়ী ছিল। তো ওই লোক কিন্তু ওই লোক পরে একটা সিটকম করছে কি জানি, ফ্যামিলি ম্যান উইথ এ প্ল্যান, সামথিং লাইক দ্যাট। ওকে। হ্যাঁ, ওইখানে তাদের একটা স্ট্রাগল দেখায় যে তাদের তিনটা বাচ্চা আছে, অ্যান্ড তারা হচ্ছে কাপল, এবং তাদের এই তিনটে বাচ্চাকে প্যারেন্টিং করা যে কি ডিফিকাল্ট। হ্যাঁ, এন্ড দেন হচ্ছে আরেকটা সিরিজ, আরেকটা সিটকম আছে না যে মডার্ন ফ্যামিলি, কি জানি এটা, মডার্ন ফ্যামিলি, মডার্ন ফ্যামিলি। মডার্ন হ্যাঁ, মডার্ন ফ্যামিলি মডার্ন দেখছো ফ্যামিলি, তুমি? ও সেম সেম ভাই, ক্যাটাগরি, সেটা এই তো সেম এপিক, ক্যাটাগরি, এপিক। তাই না? এবং বাচ্চা কাচ্চাদের যে হ্যাঁ, প্যারেন্টিং করা যে কি ডিফিকাল্ট, যে এখানে কিন্তু ওই লেসনটা পাওয়া যায়। And আপনারা যদি সিটকম হিসাবে দেখেন, দেখেন, আমি বলতেছি না যে এখান থেকে প্যারেন্টিং নিয়ে আইডিয়া নিতে, বাট স্টিল না না, এখানে এখানে তো একটা তোমার মডার্ন কালচারের একটা। মডার্ন ফ্যামিলি, মডার্ন ফ্যামিলি কিন্তু ধরো আমি পুরোটা দেখছি, আমি মডার্ন ফ্যামিলি দেখে আমি মডার্ন ফ্যামিলি কিন্তু মজা পেয়ে দেখিনি অনেস্টলি। আমার বেস্ট টিভি শো ছিল হাউ আই মেট ইউর মাদার, আমি বিশাল ফ্যান ছিলাম। হ্যাঁ, ফ্রেন্ডস আমার কাছে ভালো লাগে না, কারণ ফ্রেন্ডস আমার কাছে মনে হয় যে ওরা দাবি করে ওরা ফ্রেন্ডস, আবার নিজেদের মধ্যে ওদের ব্যাপার স্যাপার, আমি এটা নিতে পারি না। আমার কথা হচ্ছে যে তাহলে ফ্রেন্ডস না দিয়ে তোরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শো এর নাম দিলেই পারতা। যাই হোক, মানে রাইট, আমি রাইট, হিপোক্রেসি লাইক এক্স্যাক্টলি, করি না। তো এক্স্যাক্টলি। আরে মডার্ন ফ্যামিলি আমি দেখছি মানে এ হচ্ছে ওর ফ্রেন্ড, এ ওর গার্লফ্রেন্ড, এ ওর বয়ফ্রেন্ড, এ ওরে ইয়া আবার মাঝে মাঝে করতেছে, ও চেঞ্জও ওরে ইয়া হয়, করতেছে। একজনের আরেকজন নেয়, আরেকজনের আরেকজন নেয়, মানে দিস ইজ লাইক আমি হ্যাঁ, নিতে হ্যাঁ, পারি না। যেমন হাওয়াই মেট ইউর মাদার মনে হয় এর থেকে অনেক বেশি তোমার মডার্ন, কিন্তু হাওয়াই মেট ইউর মাদার অ্যাটলিস্ট দে আর নট প্রিটেন্ডিং যে উই আর ফ্রেন্ডস, দে আর এটা প্রিটেন্ডও করে না তারা। সো ও যেটার নাম আমার যে বলতেছিলাম সেটা মডার্ন, হচ্ছে ইয়া, ম্যান উইথ এ প্ল্যান, ম্যাট ব্লঙ্কের ম্যান উইথ এ প্ল্যান, সিমিলার, আচ্ছা, মডার্ন ফ্যামিলির মতোই সিমিলার, আগে মডার্ন নেটফ্লিক্সে ফ্যামিলিতে ছিল, যে এখন দেখো তোমার কি কমপ্লিকেটেড সিচুয়েশন। ওর ফ্যামিলি আছে, ফ্যামিলির মধ্যে তার যে বড় মেয়েটা আছে সেটা পড়াশোনা করে না, সে হচ্ছে খালি উল্টাপাল্টা কাজ করে, একটার পর একটা বয়ফ্রেন্ড চেঞ্জ করে। ছোট মেয়েটা সে হচ্ছে পড়াশোনায় ভালো বাট আনসোশাল, আর পিচ্চিটা ও হচ্ছে একটু গবেট টাইপের। আর ওর বাবা হচ্ছে আরেকটা বিয়ে করছে একটা ল্যাটিনো মহিলাকে। তারপরে হচ্ছে ওর যে ভাই, সেই ভাই হচ্ছে আবার আহ, গে। মানে গে। হ্যাঁ, এখন হুইচ ইজ নর্মাল হিয়ার, হুইচ ইজ ভেরি নর্মাল। সো মানে আজকে আজকে বিকালে হাঁটতে ইউএসএ গিয়ে তে একটি কাপল দেখলাম, আমার ওয়াইফ দেখি টপা করে গেল। ও বা হ্যাঁ, তো
আচ্ছা, আইওয়াতে ছিল তো ওই জন্য মনে হয়, আইওয়াতে তো মনে হয় এগুলো কম না? না, আইওয়াতে এগুলো কম, এইখানে একদম ওপেন তো। তো রাইট, যাই হোক, রাইট, হ্যাঁ। রাইট, স্টেট টু স্টেট ভেরি করে, হ্যাঁ। তো এখন হুম তোমার এই এই জিনিসটা যেটা যে তোমার ওই যে ওর ওর বাবার বয়স মনে হয় ধরো 60-65 বছর, হ্যাঁ। এই লোক হচ্ছে ইয়াং, মানে ওয়াইফকে ডিভোর্স দিয়ে ইয়াং একটা ল্যাটিনো মেয়েকে বিয়ে করছে। এটা কিন্তু ইউএসএতে খুবই কমন, হুম খুবই কমন এটা, দিস ইজ ভেরি কমন। আর একটা দুইটা ভাই হচ্ছে, তারা হচ্ছে তাদের ওরিয়েন্টেশন একটু ডিফারেন্ট হবে, এইটাও খুবই কমন। হুম অন দ্য আদার হ্যান্ড, হুম হুম তার বাচ্চা কাচ্চা ধরো যেটা হয় যে বড়টা একটার পর একটা মিস্টেক করতেই আছে, উল্টাপাল্টা মিস্টেক যেগুলো করে সব করতেই আছে, এটাও খুবই কমন। অ্যান্ড মানে মডার্ন ফ্যামিলিতে, একটা মডার্ন ফ্যামিলি, তারপর ওরা যে এরিয়াতে থাকে, হ্যাঁ, যে এইচওএতে থাকে, সেই এইচওএতে কি কি হয়, হ্যাঁ, তো কোন ডিভোর্সি মহিলা আসে, এটা সেটা, মানে দ্য হোল থিং, দ্য হোল পিকচার ইজ দেয়ার। অ্যান্ড যেহেতু আমি ইউএসএতে থাকি, এগুলো তো ধরো জ্ঞানের জন্য দেখা উচিত, তাই না? নট বিকজ আই এনজয় ইট, বিকজ যে আসলে আহ, ওরা এখানে যে স্টোরিগুলো বলছে, স্টোরিগুলো কিন্তু একটাও বানানো স্টোরি না। নাও দ্যাট উই না লিভ ইন এ সোসাইটি, উই ক্যান সি যে আসলেই তো ব্যাপারটা এরকম। আমার যেমন ধরো আমার বাসার নিচতলায় যে থাকে, সে তার সে হচ্ছে সিঙ্গেল প্যারেন্ট, বা আশেপাশে যেসব মানুষ আছে সেগুলো তো দেখতেছি। এগুলো দেখে আমার আগে মনে হতো, বাংলাদেশে থাকতে যখন দেখতো আমার মনে হতো যেগুলো কি বানানো, ওরা মনে হয় বানাইতেছে, বাট আসলে তো কিন্তু না। হুম দিজ আর অ্যাকচুয়ালি ওর রিয়েল ডিপিকশন অফ লাইক সোসাইটি। এবং এইটাই ওদের এক্স্যাক্টলি কাছে হ্যাঁ। নর্মাল। হু আর উই টু জাজ? আমরা 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 তো জাজ না, হ্যাঁ, এটা এটা ওদের কাছে নর্মাল। বাট অ্যাজ এ বাংলাদেশি আমাদের চিন্তা করা উচিত যে যারা এখানে আমরা আসছি, যে এইটা আমরা মানতে পারবো কিনা ইন দ্য লং রান। এটাই। তো যাই হোক, অনেক কথাই বললাম, অলমোস্ট দুই অনেক ঘন্টা কথা হয়ে আমরা যাচ্ছে। বললাম, হ্যাঁ, অলমোস্ট 2 ঘন্টা হয়ে হ্যাঁ। যাচ্ছে, রাইট, রাইট। না, আমাদের সিজনটা সো স্টার্ট হইলো ডেফিনেটলি। আমরা আমরা হচ্ছে যেহেতু শীতকাল আসছে, সামারে তো আমরা অনেক ঘোরাঘুরি করি, শীতকালে তো আমাদের কোনো কাজ থাকে না অফিসের পরে, তো আমরা আমরা রেগুলার এভরি উইকলি এই শোটা করার চেষ্টা করব। এবং আজকে হ্যাঁ। তো সব মানে আজকে তো হচ্ছে পুরো জগা খিচুড়ি হয়ে গেছে। আমরা কি টপিক নিয়ে কথা বলছি এটাই আমরা আসলে এখন পর্যন্ত ডিসাইড করতে পারিনি, বাট আমরা রাইট। একটা একটা করে টপিক নিয়ে আমরা হচ্ছে এই এপিসোডটা কন্টিনিউ করবো, এই পডকাস্ট সিরিজটা। হ্যাঁ, আমরা হয়তো নেক্সট টপিক এটা নিয়ে কথা বলতে পারি যে আসলে আমেরিকাতে আসলে জব পাওয়ার অ্যান্ড লিগ্যাল ইমিগ্রেশনের আসলে স্টেপগুলো কি কি, যেটা নিয়ে আমরা রাইট, আসলে আজকে ডেফিনেটলি, কথা বলতে চাইছিলাম। যে ডেফিনেটলি তোমার আসলে। যেমন এফ ওয়ান জার্নি, তোমার চ্যানেলের নাম, সেই F1 থেকে কিন্তু ইমিগ্রেন্ট ডাইরেক্ট হয় না। মানুষজনের কিন্তু একটা হিউজ মিসকনসেপশন আছে, ও আমেরিকায় গেলি তো মানে গ্রিন কার্ডটা দিয়ে দেয় না। আমাকে অনেক তাই না? ফ্রেন্ড আমার যে বলে যে তোমার তো 7-8 বছর ধরে আমেরিকা থাকো, তোমার তো একদিন গ্রিন কার্ড হয়ে যাওয়ার কথা। আমার তো অমুক আত্মীয় ইউকেতে থাকে বা অমুক জায়গায় থাকে, 5 বছর পরে তাদের কার্ড হয়ে গেছে, হেন তেন, তোমার হয় না কেন? তো এর যে অনেক কিন্তু আছে আমেরিকার ইমিগ্রেশন, যে আসলে এতটা স্ট্রেট ফরওয়ার্ড না। এবং এখানে যে স্টুডেন্ট সময় আমরা যে সময়টা পার করি সেটাকে কখনো কাউন্ট করে না টুয়ার্ডস রেসিডেন্সি। তো এই জিনিসগুলো আসলে আমাদের জানানো উচিত যে আসলে কতগুলো স্টেপের মধ্য দিয়ে যাইতে হয়। দেন মানে গ্রিন কার্ড মানে কত দূর কি বাত আর কি। যাই হোক। রাইট, রাইট। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা অনেক সুন্দর একটা আলোচনা হইলো, এটা আমরা কন্টিনিউ করবো ডেফিনেটলি একটা একটা টপিক ওয়াইজ আর কি। ওকে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ওকে, তাহলে ভালো এতটুকুই থাকেন থাকো সবাই। নাকি? হ্যাঁ, ওকে, শিওর। বাই। বাই। ওকে।